Okay, so ওকে সাদিক, তাহলে শুরু হয়ে গেল। তুমি একটু ইন্ট্রো দিবা না আমি শুরু করে দিব? হ্যাঁ, শুরু করেন আপনি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ফাইন, শুরু করছি। ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের কোশ্চেন অ্যান্সারিং করবো বলতে তোমরা ওয়েব অ্যাপে যে কোশ্চেন গুলো করো সেই কোশ্চেন গুলোর আসলে অ্যান্সার দেওয়ার জন্য ক্লাস না, একটা ক্লাস অলরেডি নিছি আমরা, আর একটা ক্লাস শুরু করছি। সো আই হোপ তোমাদের আসলে একটা ম্যাথ ক্লাস করার পরে মাথাটা জ্যাম হয়ে আছে, তারপরে তোমরা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু ডেকে নিয়ে আসো, একটু কমেন্টে মেনশন দাও সো দ্যাট তোমাদের বন্ধুরা আসে আর কি। এন্ড প্লিজ ক্লাসে একটু চেষ্টা করো থাকার, কারণ আসলে কন্টিনিউয়াসলি ভাবে টানা ক্লাস করে একটু কষ্টকর তোমাদের জন্য, আমরা বুঝি, কিন্তু আসলে তারপরে ধরো শিডিউল থাকে, শিডিউল অনুযায়ী নিতে হয় আর কি। তো যাই হোক, আমরা শুরু করছি, বাট আমি দেখি একটু তোমাদের মেম্বার সংখ্যা ধরো, পার্টিসিপেন্ট যদি একটু ধরো 70 ক্রস করে তাহলে শুরু করবো আর কি, মোটামুটি 37 এর মতো আছে। তো একটু অপেক্ষা করি, হ্যাঁ 2-3টা মিনিট একটু অপেক্ষা করি। কি মকসুসুল করিম আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইকরামণি বলছে সাউন্ড লো। আচ্ছা, সাউন্ড কি লো? আমার মনে হয় না সাউন্ড লো, কারণ আমি নিজে লাইভে শুনছি তো আমার কাছে সাউন্ড লো মনে হচ্ছে না আসলে, আমি নিজেও লাইভ দেখতেছি আসলে। আচ্ছা, সো আমি বুঝতেছি না, পার্টিসিপেন্ট বাড়তেছে না, আবার কমতেছে, আবার বাড়তেছে, আই ডোন্ট নো। তুমি আমার বলছো তুমি পেছনে আসবে, আমি যে ভিডিও অন করে রাখছি তুমি খেয়াল করছো? ওকে, সো আমরা শুরু করি। আমাদের আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে কাইন্ড অফ একটা মানে ইনকোয়ারি টাইপের প্রশ্ন ছিল যে ভাইয়া অ্যানায়ন কি আয়নকে, যেমন সোডিয়াম প্লাসকে মৌলের অন্তর্ভুক্ত করা যায় নাকি স্বাধীনভাবে একক অস্তিত্ব না থাকা একে পদার্থ ওই গণ্য করা হয় না, শুধু যৌগের অংশ হিসেবে বিবেচনা করা যায়? আচ্ছা, এলিমেন্ট বলতে আসলে এলিমেন্টের কিন্তু হচ্ছে, বা মৌলের কথা যদি আমরা বলি, তার কিন্তু হচ্ছে তোমার কোনো চার্জ থাকবে না, চার্জ বিন বা চার্জ কিন্তু শূন্য হবে। সোডিয়াম প্লাস মানে হচ্ছে আসলে তার প্রোটন সংখ্যা হচ্ছে 11টা, ইলেকট্রন সংখ্যা 10টা, সো এজ এ হল একটা প্লাস চার্জ থেকে যায়। সো দ্যাট ইজ, এটা হচ্ছে আসলে আমরা এটাকে ধরো কি বলে, এটাকে আর আমরা কাউন্ট করছি না আর কি। আমি একটু ধরো ভিডিওটা, হ্যাঁ, এটাকে আসলে একটা এলিমেন্ট হিসেবে কাউন্ট করা যাবে না, স্বাধীনভাবে এটার কোনো অস্তিত্ব আছে বলে আমার ফাইন, এটা আসলে স্বাধীন কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এখন যেহেতু স্বাধীন কোনো অস্তিত্ব নাই, এটা হচ্ছে বেসিক্যালি ধরো আমরা যদি কোনো একটা ইয়ের ক্ষেত্রে বলি, যৌগের ক্ষেত্রে বলি, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড দেখো সোডিয়াম প্লাস আয়ন হিসেবে আছে, এটা একটা যৌগের অংশ হিসেবে বিবেচনা করা যায়। দেন বলছে একই ভাবে যৌগমূলক যেমন NH4 প্লাস কে স্বাধীন যৌগ বিবেচনা না করে শুধু যৌগের অংশ বিবেচনা করা হয় কিনা। দেখো ব্যাপারটা হচ্ছে যে অ্যামোনিয়াম প্লাসটা আসছে কোত্থেকে, সে হচ্ছে অ্যামোনিয়া আর প্রোটনের মধ্যে একটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে NH4 প্লাস হয়, ঠিক আছে। আচ্ছা সাদিক, ব্লার হয়ে গেছে মানে ফেসবুক লাইভ, একটু দেখবা? আচ্ছা ভাই, দেখতেছি। হ্যাঁ, আমি নিজেও দেখতেছি তো আসলে লাইভে ব্লার লাগতেছে লাইভ। ওটা কি তোমার ইন্টারনেটের প্রবলেমের জন্য কিনা বা কি বুঝতেছি না আসলে। চৈতিশ সাহা বলছেন নমস্কার ভাইয়া। ওকে ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সাউন্ডের প্রবলেম মনে হচ্ছে না, আমি নিজে দেখছি আসলে ওখানে ব্লার হয়েছে, এটুকু আমি বুঝতে পারতেছি।
হ্যাঁ আসলে ব্লার হয়ে গেছে সাদিক। ভাই আমার এখানে আবার ক্লিয়ার দেখতেছি মোটামুটি। আচ্ছা তাহলে এটা মনে হয় প্রত্যেকের ইন্টারনেটের প্রবলেম হয়তো বা, দ্যাট ইজ ওয়াই। ওকে এবার মনে হয় আবার ক্লিয়ার হয়েছে, হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছে। সো অ্যামোনিয়ার সাথে প্রোটনে মিলে আছে NH4 প্লাস হয়েছে, এখানে কিন্তু আসলে নাইট্রোজেনের একটা পজিটিভ চার্জ আছে। সো এটা কিন্তু আসলে স্বতন্ত্র কোনো এলিমেন্ট না, স্বতন্ত্র কোনো অণুও না যার মধ্যে কোনো চার্জ নেই বা চার্জবিহীন কোনো অণু না, যেহেতু তার মধ্যে চার্জ আছে তাহলে এটা একটা আয়ন হবে। এখন এটাকে যৌগমূলক কেন বলা হয়, কারণ যৌগের ভিতরে একটা ধনাত্মক মূলক হিসেবে সে থাকতেছে, দ্যাট ইজ এটাকে যৌগমূলক বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা সো এটাকেও স্বাধীন কোনো যৌগ হিসেবে বিবেচনা করা যাবে না, এটা যৌগের একটা অংশ হিসেবে বিবেচনা করা যায়, ঠিক আছে। আশা করি যে প্রশ্নটা করছো সেই প্রশ্নের উত্তর পেয়েছো। আমরা যদি পরের প্রশ্নে যাই, এই প্রশ্নটা হচ্ছে বলছে এই চিত্রের ক্রিয়া কৌশলটা বুঝতে সমস্যা হচ্ছে, মানে এটা কিভাবে কাজ করে বুঝতে সমস্যা হয়েছে। এখানে দেখা একটা টার্ম আছে স্লিট, আসলে যদি এটাকে বাংলায় স্লিট লিখছে, স্লিট না স্লিট। হোয়াট ইজ স্লিট, স্লিট বলতে কি বোঝায় তোমরা যদি একটু কমেন্ট করে জানো স্লিট জিনিসটা কি। আমি এটাকে একটু জুম করি, হয়তোবা জুম করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সরি। আচ্ছা যাই হোক, আশা করি ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, মোবাইলে যদিও স্পষ্ট দেখতে পাচ্ছি। ওকে এখানে স্লিট বলা আছে, স্লিট কি জিনিসটা কি তোমরা একটু বলো তো ভাইয়া, স্লিট জিনিসটা কি, হোয়াট ইজ স্লিট? স্লিট জিনিসটা কি আসলে, হোয়াট ইজ স্লিট? একটু কাইন্ডলি অ্যান্সার দাও, স্লিট জিনিসটা কি, হোয়াট ইজ স্লিট? আচ্ছা ফাইন। তো এই ছবিটাতে যেটা বলা হয়েছে, ধরো একটা গ্যাস ভর্তি, হাইড্রোজেন গ্যাস ভর্তি একটা টিউব আছে, হাইড্রোজেন গ্যাসের মধ্যে আমি দুই দিক থেকে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ধরো এটা নেগেটিভ ভোল্টেজ আর এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ। হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে যেটা হবে, হাইড্রোজেনের ইলেকট্রন গুলা শক্তি শোষণ করে আপার লেভেলে যাবে, আপার লেভেল থেকে আবার যখন শক্তি বিকিরণ করে নিচের দিকে আসবে তখন সে হচ্ছে এখান থেকে লাইট এমিট করবে, এই যে চারপাশে এই যে টিউবের চারপাশে এরকম করে লাইট দেখতে পাবা। তো এখানে একটা স্লিট, স্লিট মানে হচ্ছে আসলে একটা সূক্ষ্ম ছিদ্র, এই সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে যখন তুমি লাইটটাকে পাস করো, লাইটটা যখন বেরোবে, এই লাইটটাকে তুমি একটা প্রিজমের মধ্যে দিলা, প্রিজমের মধ্যে দিয়ে পাস করবা যখন, এই লাইটটা হচ্ছে একাধিক তরঙ্গ দৈর্ঘ্যের সমষ্টি। এই লাইটে অনেকগুলো ওয়েভলেংথ থাকে, ওয়েভলেংথের লাইট এর কম্বিনেশন বলা যায়, এটাকে একটা কাইন্ড অফ একটা বর্ণালী বলা যায়। বর্ণালী জিনিসটা কি, বর্ণালী মানে হচ্ছে কম্বিনেশন অফ মোর দেন ওয়ান ওয়েভলেংথ, কম্বিনেশন অফ মোর দেন ওয়ান ওয়েভলেংথ। তার মানে স্লিট দিয়ে যে লাইটটা বেরোবে তার হচ্ছে একাধিক আলোর কম্বিনেশন। প্রিজমের মধ্যে দিয়ে যখনই একাধিক আলো কম্বিনেশন বিশিষ্ট একটা বর্ণালী বা লাইট বেরোবে তখন সেটা হচ্ছে আসলে এই পাশে এসে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো হিসেবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ওই বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো হিসেবে বা রেডিয়েশন হিসেবে ভাগ হয়ে যাবে, সেজন্য এই যে এখানে যে একটা পর্দা রেখে তাহলে এই পর্দায় এরকম বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দাগ দেখা যাবে, এটাই হচ্ছে ক্রিয়া কৌশল। তো অনেকে বলছে স্লিট, স্লিট মানে বাংলা যেটা আমরা বলেছি চির, চির বা এই চির, ঠিক আছে। এটা হলো তোমার ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা হচ্ছে ইয়ং দিচির পরীক্ষা, তোমরা পড়ছো ইয়ং দিচির পরীক্ষা সেই চির। আশা করি এটার উত্তর যে প্রশ্ন করছে সে বুঝতে পারছো। আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে বিকিরণের রশ্মি চতুর্থ থেকে দ্বিতীয় শক্তি স্তরে পতিত হলো, তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা আমরা আগে একটা ছবি আঁকবো, ছবিটা হচ্ছে এরকম, প্রথম এটা নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। এখন প্রশ্নে বলছে দেখো যে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর আসছে, তার মানে ফোর্থ শেল থেকে সেকেন্ড শেলে ইলেকট্রন আসছে, ফোর্থ শেল থেকে সেকেন্ড শেলে ইলেকট্রন আসছে। তরঙ্গ দৈর্ঘ্য কত? ভাই এখানে একটাই ফর্মুলা ভাই, 1/λ ইকুয়াল রিডবার্গের কনস্ট্যান্ট 1/n মাইনাস 1/n2, n1 n2। এখন তোমরাই বলো n1 গ্রেটার দেন n2 না নাকি n1 লেস দেন n2, একটু কমেন্ট করে জানাও আমাকে কোনটা, n1 গ্রেটার দেন n2 অথবা n1 লেস দেন n2 কোনটা? একটু কাইন্ডলি জানাও যে n1 গ্রেটার দেন n2 না নাকি n1 লেস দেন n2, আমি একটু দেখতে চাই। মেহবুবা ইসলাম বলছে যে এখন আর কেউ
কি ক্লাস করে না? এত কম স্টুডেন্ট অবশ্যই ক্লাস করে না, তাহলে তো কম স্টুডেন্ট হইতো না। আচ্ছা, সিগমা ইসলাম বলছে ভাই স্কয়ার হবে না? হ্যাঁ স্কয়ার হবে, থ্যাংক ইউ ভাইয়া। বাট আমি যেটা জানতে চাচ্ছি যে n1 গ্রেটার দেন n2 নাকি n1 লেস দেন n2, কোনটা সেটার অ্যান্সার দাও। মানে অপশনের কি 1 হবে না 2 হবে? হ্যাঁ স্কয়ার দিছি, স্কয়ার দিছি। একজন বলছে ভাই n1 লেস দেন n2, n1 লেস দেন n2। একরাম মনি বলছে n1 গ্রেটার দেন, ফাইন। আহাদ হোসেন বলছে n1 লেস দেন n2। আচ্ছা, কোনটা লেস দেন কোনটা গ্রেটার দেন বুঝতে অসুবিধা হয়, এটা আমিও বুঝি। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমারও অসুবিধা হতো। যেমন সিগমা বলছে n2 বড়, তার মানে তোমরা দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছো। তো এটাকে সহজ করার জন্য আমরা যেটা করি, n1 n2 তে যাই না আমি। আমি n1 n2 তে না যে যেটা করি, আমি হচ্ছে এন এল মানে শক্তি লোয়ার, এল মানে লোয়ার নিম্ন, আর এন এইচ শক্তি। ভাই আপনার নেট প্রবলেম হচ্ছে। ওকে, আই থিঙ্ক আই এম ব্যাক। জি ভাই। ওকে, সো এখানে যেটা কথা হচ্ছে সেটা হলো ভাইয়া দেখো যে এনএল কোনটা, তাহলে তোমরাই বলো এনএল কোনটা, হোয়াট ইজ এনএল? একটু কাইন্ডলি তোমরাই বলো যে এনএলটা কি আসলে। আচ্ছা, অনেকে বলছে সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেমটা আসলে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, সরি। শিলা মন্ডল বলছে মেডিকেল কোর্স লঞ্চ হবার পর ক্র্যাশ কোর্সে স্টুডেন্টরা ক্লাসই করে না। আচ্ছা, আমি জানি না আসলে কোনটা কি, সমস্যা নাই, যতজন ক্লাস করছে ততজনই, 54 জন অন্তত ক্লাস করছে। ওকে, সো আমি যেটা বলতে চাচ্ছি এনএল এর মান কত হবে এই প্রশ্নের জন্য, এনএল এর মান কত? এন লোয়ার কত ভাইয়া? যেহেতু দ্বিতীয় শক্তি স্তর আসছে, তাহলে দ্বিতীয় শক্তি স্তর ছোট শক্তি স্তর, তাহলে এন এল এর মান হচ্ছে 2 আর এন এইচ এর মান হচ্ছে 4। ভাইয়া রিডবার্গ কনস্ট্যান্টের মান কত? 109,678 পার সেন্টিমিটার। তাহলে তুমি এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান বের করতে পারবা। আচ্ছা, তোমাকে বলছে শক্তি কত বাইর করতে, তুমি জানো ই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা। ভাই তুমি এখান থেকে ল্যামডার মান বসায় দাও, তাহলে শক্তি কত পেয়ে যাবা। বলছে ভাই কম্পাঙ্ক কত, ফ্রিকোয়েন্সি। তুমি জানো যে সি ইকুয়াল নিউ ল্যামডা, তাহলে এখান থেকে তুমি সি হচ্ছে আলোর বেগ, নিউ হচ্ছে কম্পাঙ্ক, আর এই ল্যামডা হচ্ছে তুমি এখান থেকে বাইর করবে। ভাই কম্পন সংখ্যা কত? আচ্ছা, এখন কম্পন সংখ্যা জিনিসটা বলতে আসলে কি বুঝাচ্ছ তুমি? কম্পন সংখ্যা বলতে আসলে ব্যাপারটা হতে পারে একক দৈর্ঘ্যের কম্পন সংখ্যা হতে পারে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা 1/নিউ করতে পারি। তাহলে 1/নিউ মানে হচ্ছে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি যেটা পাইবা সেটা 1/নিউ করে দিলে তুমি কম্পন সংখ্যা পেয়ে যাবে, একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যার জায়গায় একক দৈর্ঘ্যে কম্পন সংখ্যা পেয়ে যাবা। সিমিলারলি বিকিরণের লাইন সংখ্যা কত? আচ্ছা, এই বিকিরণের লাইন সংখ্যা কয়টা হবে তোমাদের কারো কোনো ধারণা আছে? কে বলতে পারবে বিকিরণের লাইন সংখ্যা কয়টা হবে? এই বিকিরণের লাইন সংখ্যা কয়টা হবে? এই বিকিরণের লাইন সংখ্যা কয়টা? একজন অলরেডি সাদিয়া ইসলাম অ্যান্সার দিয়ে ফেলছে ভাই ল্যামডার মান এত। ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ল্যামডার মান যত হবে আসবে, কোনো প্রবলেম নেই। বাট আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি কিভাবে কাজটা করতে হবে। আমি যেটা জানতে চাচ্ছি সেটার একটু অ্যান্সার দাও ভাই, বিকিরণের লাইন সংখ্যা কয়টা হবে? সীমান্ত হাসান বলছে 3টা। আচ্ছা, দেন আর কারো কোনো মতামত আছে? ফাতিমা মারিয়া ল্যামডার অ্যান্সার দিচ্ছে। ফাইন ভাই, ল্যামডার অ্যান্সারটা আমরা নিচ্ছি না এখন, আমরা যেটা কোশ্চেন করছি সেটা একটু অ্যান্সারটা দাও প্লিজ। রামকানাই পাল পল বলছে 2টা, সুমায়া মিম বলছে 2টা, সিগমা ইসলাম বলছে 2টা, ফাতিমা মারিয়া 2টা, সীমান্ত হোসেন 2টা। আচ্ছা ভাইয়া দেখো যে এখানে দেখো দ্বিতীয় শক্তি স্তরের লাইন কিন্তু 4 থেকে আসতে পারে অথবা 3 থেকে আসতে পারে, যেহেতু বলছে ইলেকট্রন আসে 4 থেকে।
সো আলটিমেটলি এই দুইটা ছাড়া কিন্তু কোনো অপশন নাই লাইন আসার এই জায়গায়, সো লাইন দুইটাই হবে। বিকিরণের বর্ণ কিরূপ, এই প্রশ্নটা বুয়েটের পরীক্ষা আসছিল যে অমুক শক্তি স্তর থেকে অমুক শক্তি স্তরে আসলো বা অমুক সিরিজের এততম লাইন, এটার জন্য বিকিরণের বর্ণ কিরকম হয় সেটার জন্য জানার জন্য কথা বলছে। আসলে এটা কি করে ফাইন্ড আউট করবা বিকিরণের বর্ণ কিরকম, বিকিরণের বর্ণ কিরকম কিভাবে বুঝবা? আর এটা বলছে বিকিরণটা কোন সিরিজের, যেহেতু এন এর মান 2 তাহলে বামার সিরিজের হবে অবশ্যই, লাইমেন বামার। বিকিরণটার বর্ণ কি হবে, বর্ণ কি হবে কে বলতে পারবা, বর্ণ কি হবে, বিকিরণের বর্ণ কি হবে? ওকে, সিয়াম হোসেন হৃদয়, সে তার যত বন্ধু আছে সবাই মেনশন করছে, বাবা থ্যাংক ইউ। বিকিরণের বর্ণটা কিরকম হবে, এটার উত্তর কিভাবে দিবা? বিকিরণের বর্ণটা কিরকম হবে এটার উত্তর কে দিতে পারবা? আফসানা মিমি বলছে ল্যামডার মাধ্যমে। আচ্ছা, তোমরা যেটা করবা, তোমাদের একটা কাজ দিয়ে দিলাম, কাজটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ করবা। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ করবা। এখন দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য একটা রেঞ্জ থাকে, সাপোজ আমি বললাম কোন একটা কালার হচ্ছে এক্স, আমি নাম বললাম না কোন কালার, তার রেঞ্জ হচ্ছে ধরো কথার কথা 424 থেকে 450, এই ন্যানোমিটারের যে রেঞ্জ, সেই রেঞ্জটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ধরো যে কি ধরো যে তোমার হলো যে এক্স কালার, এক্স বর্ণ। তাহলে তোমার যে ল্যামডা তুমি পাইছো সেই ল্যামডার সাথে এই ম্যাচ করবা যে কোন রেঞ্জের মধ্যে মিলে। কারো কারো হয়তো বা 400 থেকে 424 থেকে 450, কারো কারো ক্ষেত্রে হয়তো বা ধরো যে 450 থেকে 470, তাহলে ভ্যালুটা কোন রেঞ্জের ভিতরে পড়ে, যে রেঞ্জে পড়বে সে আলো দেখা যাবে। ওকে, সো এটা মুখস্থ করতে হবে তোমাকে। সো এই জিনিসটা মেমোরাইজ করলে তুমি ইজিলি এটা অ্যান্সার করতে পারবা। এন্ড কোন সিরিজ সেটা তো আমরা বলে ফেলছি। আচ্ছা, এই আর্গ ইএসইউ জিনিসটা নিয়ে একটা প্রশ্ন আসছে। আচ্ছা, আমি 1 মিনিট একটু আসতেছি। ওকে, হ্যালো এভরিওয়ান, সরি আসলে ইন্টারাপশনের জন্য। এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ে আর্গ ডট সেকেন্ড বলছে ইএসইউ, কিভাবে সেন্টিমিটার আসে বুঝতে পারে না, এসআই এককে কনভার্সন বুঝে দিলে ভালো। আছে এটা কে কে বোঝো না একটু হ্যান্ড রেজ করো, কারা কারা এটা বোঝো না একটু হ্যান্ড রেজ করো। একজন হচ্ছে সবকটার অ্যান্সার দিছে আসলে, সাদমান সাকিব লিমন, ল্যামডা ই ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে একক দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা, লাইন কয়টা, বর্ণ আসমানি, বামার সিরিজ। থ্যাংক ইউ সো মাচ সাদমান। বলো বলো তোমরা অ্যান্সার দাও। অ্যান্সার দাও, অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দাও। এটা কারা বোঝো না, আর্গ, সেন্টিমিটার বা ইএসইউ এগুলোর সাথে এসআই এককে কনভার্সন কিভাবে ডিভাইড করে, এগুলো বোঝো না কারা কারা? ওকে, সবাই হাত তুলতেছে, বিভিন্ন জন বলতেছে ভুলে যাই ভুলে যাই। আচ্ছা ফাইন, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড বলছে কেউ মেনশন দিল না, সোডিয়াম ক্লোরাইড তোমার তাহলে ফ্রেন্ড বাড়াইতে হবে, তাহলে দেখো মেনশন দিবে। দেখো, আমি তোমাদেরকে কয়েকটা ছোট্ট জিনিস দেখাই দিব। এই প্রশ্নটা দুইবার আসছে, আমরা দুইটা প্রশ্নেরই অ্যান্সার দিব। আমি হচ্ছে ফার্স্ট অফ অল একটা জিনিস একটু বলি। ধরো 1 আর্গ মানে 10⁻⁷ জুল, এর অর্থ হচ্ছে 10⁻⁷ আর্গ মানে হচ্ছে 1 জুল। ভাই
তো ব্যাপারটা কি হলো আসলে? তো 1 জুল মানে কি? 1 নিউটন পার মিটার, 1 নিউটন মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এটাই না নিউটন? জুল মানে, জুল মানে কি? 1 নিউটন পার মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তো এখন আমি যদি ধরো একটা কাজ করি যে এই যে জুল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার জিনিসটা আসছে, আমি একটা কাজ করব, আমি হচ্ছে এই জিনিসটাকে তোমার হচ্ছে যে সরি নিউটন না, সরি কেজি, কেজি আমি কি লিখতেছি, নিউটনের জায়গায় বা নিউটন লিখতেছি কেন? 1 জুল মানে 1 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এটাই তো? ওকে, তাহলে আমি যদি 1 কেজি কে এখন লিখে ধরো গ্রামে লিখতে যাই, তাহলে কি লিখতে হবে? 1 কেজি কে গ্রামে লিখতে হলে, 1 কেজি কে গ্রামে লিখতে হলে আমরা লিখতে হবে এই জিনিসটা যে ভাই 1 কেজি মানে 1000 গ্রাম, মানে 10 কিউব গ্রাম ইনটু, দেখো আমি মিটারকে এখন যদি ধরো মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করি, আমি জানি যে 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার স্কয়ার মানে যদি করতে যাই, তাহলে সেন্টিমিটার স্কয়ার এই 100 স্কয়ার হয়ে যাবে, তার মানে আসলে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার সমান হচ্ছে 1 মিটার স্কয়ার। তাহলে এই জায়গায় তুমি 1 মিটার স্কয়ারের পরিবর্তে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার বসাও, আর পার সেকেন্ড স্কয়ার এভাবেই থাকলো, তাহলে আলটিমেটলি দেখা আসছে 10 টু দি পাওয়ার 7 গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এটুকু সবাই বুঝছো? দেখো তো একটু বুঝছো কিনা, বুঝে থাকলে আমার একটু জানাও, জানালে পরে আমি তোমাদেরকে ফার্দার বাকিটা বুঝিয়ে দিব। ভাই বুঝতে পারছো কিনা একটু দেখো। সাদমান সাকিব লিমন খুবই দারুণ দারুণ অ্যান্সার দিচ্ছে, থ্যাংক ইউ সাদমান। কি মাহমুদুল কবির সৌরভ বলছে ফাতিমা মারিয়া ক্লাস করা যায়, কোশ্চেন মার্ক দিচ্ছি, কেন ভাই? ওকে ক্লিয়ার, ফাইন। ভাই তাহলে একটা কাজ করেন ভাই, আপনি জানেন যে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার এটা হচ্ছে কি আসলে ভাই? এটা কিসের একক? জুল হলো কাজের একক, এটা হলো কাজ, কাজের একক। কোন একক ভাই? এটা এসআই একক। আর আপনি যদি গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার লিখেন, সেটাও কাজের একক, বাট হচ্ছে সিজিএস এককে। সো সিজিএস এর সাথে তাহলে এখন জুলের মানে এসআই সম্পর্কটা কি হয়ে গেল ভাই? 10 টু দি পাওয়ার 7 ফ্যাক্টর চলে আসলো একটা, ফাইন, 10 টু দি পাওয়ার 7 ফ্যাক্টর চলে আসছে ভাই। এখন কথা হচ্ছে বলবেন যে ভাই ইএসইউ এর সাথে কেমনে আসলো ভাই এই জিনিসটা? গত ক্লাসে আপনাদেরকে আমি ইএসইউ সম্পর্কে বলছি, ইএসইউ এর একক সম্পর্কে একটু আইডিয়া দিছিলাম, আজকে আরেকটু বলে দিই ভাইয়া। ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর 1 ইএসইউ মানে হচ্ছে 1 গ্রাম টু দি পাওয়ার হাফ সেন্টিমিটার টু দি পাওয়ার 3/2 পার সেকেন্ড। তাহলে এখন আশা করি আপনাদের এই ইএসইউ গ্রাম টাম হাবিজাবি সেন্টিমিটার কিউবের একক নিয়ে পেঁচাল লাগবে না। তাহলে বুঝতে পারতেছেন ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হচ্ছে সিজিএস একক। আর আরেকটা জিনিস আবারও বলে দিই ভাই, 1 ইলেকট্রন ভোল্ট যদি এটা ফিজিক্সে পড়ছেন সেটা হচ্ছে 1.602 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। আর 1 এএমইউ মানে 1 আমু, 1 অ্যাটমিক মাস ইউনিট, এটা সমান হচ্ছে 1.661 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এই হলো আপনাদের এই কনভার্সন নিয়ে ফ্যাক্টর। আশা করি এটা নিয়ে প্যাচ থাকবে না। সো যাদের যাদের প্যাচ থাকবে না তারা একটু আমাদের জানান, যাদের প্যাচ আছে তাদের আবারও প্যাচ বুঝাই দিব কিভাবে কি হয়েছে। ওকে, অনিন্দ বলছে, অনিন্দ বলছে ক্লিয়ার ভাইয়া, ফাইন, থ্যাংক ইউ। দেন কারো কোনো প্রবলেম আছে আর বলো। कि सोडियम क्लोराइड बोलছে दिल से पूरा लगता है, व्हाट इज दिल से पूरा लगता है? সাদবান সাকিব লিমন দুষ্টামি করো না, হ্যাঁ। সাইফুন তো ওরা বলছে ক্লিয়ার ভাইয়া, ফাইন 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 ফাইন। ওকে, নেক্সট কোশ্চেন ভাই, ল্যাটিস শক্তি কি, এটা বুঝো না কে কে? ল্যাটিস শক্তি কি বুঝো না কে কে? ল্যাটিস শক্তি কি বুঝো না কে কে? ল্যাটিস শক্তি বুঝো না কে কে? আচ্ছা এই জিনিসটা আমি গত ক্লাসে পড়াইছি তো, হ্যাঁ এটা গত ক্লাসে পড়াইছি, গত ভিডিও দেখবা এটা, ল্যাটিস শক্তি। এবার দেখো সংকরায়ন কি কিভাবে হয় এবং কেন হয়। আচ্ছা সংকরায়ন কি কিভাবে কেন, এটা তো জাহিদ স্যার এত সুন্দর করে পড়াচ্ছে তোমাদের, তারপরে একটা প্রশ্ন তোমাদের, আচ্ছা কার কার সমস্যা সেটা একটু বলো, তাড়াতাড়ি বলো।
জাকির হোসেন, ল্যাটিস শক্তি, এটা নেক্সট গত ক্লাসে পড়াইছি। আমার কোশ্চেন আনসারিং এর গত ক্লাস দেখবা, গত ক্লাসে আরো ডিটেইলস পড়াইছি, শুধু ল্যাটিস না অনেক কিছু পড়াইছি। ফাতিমা মারিয়া বলছে বুঝতাম, কেমনে বুঝতা? গত ক্লাসে পড়াইছি, গত ক্লাস দেখবে। এবার বলো সংকরণ কি, কিভাবে হয়, কেন হয়, এটা সম্পর্কে কাদের কাদের ধারণা নাই বা এটা কি বুঝাইতে হবে কিনা তোমরাই বলো। তোমরা তো ক্লাসে আসো, সো তোমরা একটু কাইন্ডলি বলো সংকরণ কি, কিভাবে, কেন বুঝাইতে হবে কিনা। মাহমুদুল কবির সৌরভ বলছে কোন এককালে বুঝতে এখন আর বুঝো না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, ওকে, পারবে পারবে পারবে, বুঝান লাগবে না। ওকে ফাইন, আসো আমি আমার মতো করে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখো আমি তোমাদেরকে কতটুকু বুঝাইতে পারি। ধরো কার্বন নরমালি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2px1 2py1 and 2pz হচ্ছে 0। ভাই কথা হচ্ছে এই যে কার্বনের দুটো বিজোড় ইলেকট্রন আছে, তাহলে সমযোজী বন্ধনের 2 এর নিয়ম অনুযায়ী আমরা যেটা বলতে পারি যে ভাই এখানে হাইড্রোজেনের একটা 1s1 ইলেকট্রন দিলাম, এখানে একটা 1s1 দিলাম, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে কি হওয়ার কথা হবে, CH2 উৎপন্ন হওয়ার কথা। ইজ ইট ট্রু? এটা কি সত্যি ঘটনা? অনিন্দ বলছে হালকা একটু বলেন। হালকা না, আমি পুরোটাই বলছি দেখো, কারণ আসলে হয় কি যে কিছু কিছু জিনিস একজন স্যার পড়েছে একরকম ভাবে, সবাই হয়তো বা সেই জিনিসটা ক্যাচ করতে পারে না। আমি যদি পড়াতাম হয়তো বা সবাই ক্যাচ করতে পারতো না। তো যে প্রশ্নটা করছে অবশ্যই সে আসলে ক্যাচ করতে পারে না দেখে প্রশ্নটা করছে। বাট তারপরে আমি আবারও একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, এই জিনিসটা একটু বলো আমাকে, এটা হওয়ার কথা কিনা। আমাকে রেসপন্স করো, দেখবা আস্তে আস্তে আমরা তালে তালে পড়তে থাকবো। জাস্ট একটু আমাকে জানাও যে ভাই এইটা হওয়ার কথা কিনা। CH2 হওয়ার কথা কি না? আমি বুঝতেছি না তোমরা আসলে আমার কথা শুনছো কিনা। CH2 হওয়ার কথা কিনা এটা একটু বোঝার চেষ্টা করো। আমি যেটা বুঝাইলাম এখন, যে একটা একটা করে বিজোড় ইলেকট্রন আছে, একটা একটা করে বন্ধন করলেই তো হয়ে গেল, রাইট? সুমাইয়া মিম বলছে না। ওকে, সিয়াম বলছে সংসার করার আগে ঘর গোছানোর প্রক্রিয়াকে সংকরায়ন বলে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এটা জাহিদ স্যার হয়তো তোমাদেরকে বুঝাইতে গিয়ে বলছিল, ফাইন। ওকে, সুদান দেখো ব্যাপারটা হচ্ছে ভাইয়া এই জিনিসটা হয় না, আসলে এটার কোনো অস্তিত্ব নাই। তাহলে তোমরা যেটা বলো যে ভাই আসলে কার্বন তো এভাবে থাকে না, কার্বন তো আসলে এক্সাইটেড স্টেটে যায়, এক্সাইটেড স্টেটে গিয়ে কার্বন ইলেকট্রন সেরকম 1s2 2s2 2px1 2py1। তো যখন ভাইয়া এক্সাইটেড স্টেটে যায় তখন হচ্ছে 2s2 থেকে একটা ইলেকট্রন 2pz এ চলে যায়। তখন ব্যাপারটা দাঁড়ায় এরকম যে 2s1 আর 2pz1 এরকম হয়ে যায় আর কি। তাহলে এখন চারটা বিজোড় ইলেকট্রন আসলো। যদি এখন চারটা বিজোড় ইলেকট্রন থাকে, তাহলে আমি যদি বলি আচ্ছা 1s1 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 1s1, তাহলে হাইড্রোজেন চারটা যদি তার সাথে বন্ধন করে তাহলে তো মিথেন হয়, CH4 হইলো। তাহলে সমস্যা কোথায়? তাহলে সংকরণের তো প্রয়োজন পড়ে না, বা এটার অন্য কিছু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। এই ব্যাখ্যাই তো ওকে, এই ব্যাখ্যাই তো কারেক্ট। মরুভূমির বালিকণা বলছে না স্যার মিথেন হয় সাধারণত। আচ্ছা মানলাম মিথেন হয় সাধারণত। আমার এখানে প্রশ্ন আছে তোমাদের কাছে, দুইটা প্রশ্ন। নাম্বার 1, এক্সাইটেড স্টেটে ইলেকট্রন কি করে 2s থেকে 2pz এ গেল? হাউ ইজ দিস পসিবল? এটার অ্যানসার দিবা। নাম্বার 2, এই যে মিথেন হইছে তাহলে সংকরণের প্রয়োজন পড়ে কিনা, এটার অ্যানসার দাও। দুইটা প্রশ্নের অ্যানসার দিবা। আমার খুব ভালো লাগতেছে ক্লাসে 53 জন কনস্ট্যান্টলি আছে, তার মানে তারা আসলে এগারলি ক্লাস করার জন্য আগ্রহী। তো তোমাদের জন্য একটা বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ দিতেই পারি আমি। আমি যে দুইটা প্রশ্ন করছি, প্রশ্ন দুটার অ্যানসার দাও। যে এক্সাইটেড স্টেটে কি করে ইলেকট্রন 2s থেকে 2pz এ যায়, আর এই যে মিথেন হইলো কেন সংকরণের প্রয়োজন হলো? এটা তো এমনিতেই ঠিক ছিল। আচ্ছা আবারও ব্লার হয়ে গেছে, রাইট? ব্লার যে কেন হয় আল্লাহ জানে। আমি যে প্রশ্নটা করছি প্রশ্নটার উত্তর দিলে না কেউ, আসলে একটু কাইন্ডলি উত্তর দাও, কারণ উত্তর দিলেই আসলে হবে কি ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাসটা নেওয়া যাবে আর কি।
সাদমান সাকিব লিমন বলছে CH4 এ তো সংক্রমণ কেন প্রয়োজন হয় ভাই? তুমি তো বলছো প্রয়োজন নেই, বাট কেন, হোয়াই? আমি খুব কঠিন ব্যাখ্যায় যাই না, খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে যে অরবিটাল অরবিটাল ওভারল্যাপিং হয়েছে, একটা হচ্ছে এস এস ওভারল্যাপিং, আর একটা হচ্ছে SPX ওভারল্যাপিং, SPI ওভারল্যাপিং, আর হচ্ছে SPZ ওভারল্যাপিং। PX PY PZ সবই একই রকম অরবিটাল, সমশক্তির অরবিটাল। তাহলে এই SPX SPY SPZ এই তিনটা সংকর অরবিটালের শক্তি হবে একরকম, আর এই SS সংকরিত অরবিটালের মানে এই অধিক্রমণ যখন হবে SS অরবিটালের, এটা হবে এক শক্তি আরেক রকম। তাহলে আমি যদি এখন কার্বনের সাথে হাইড্রোজেনের চারটা বন্ধনের কথা বলি, তাহলে চারটা বন্ধনের বন্ধন শক্তির মধ্যে যে কোনো তিনটা শক্তি একরকম আর এটা শক্তি আরেক রকম, রাইট? কারণ কোন একটা SS, বাকি তিনটা তো SP 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 SP। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে আসলে তিনটার শক্তি একরকম আর আরেকটা শক্তি আরেক রকম তা না, প্রত্যেকেরই শক্তি সমান। তাহলে প্রত্যেকের শক্তি যদি সমান, এটা কি করে সম্ভব? প্রত্যেকের শক্তি যদি সমান হয় তাহলে এটা কি করে সম্ভব? তার মানে প্রত্যেকের শক্তি সমান মানে আসলে আমি যেভাবে দেখাইছি এভাবে ব্যাপারটা ঘটে না। বাট এটার অ্যান্সার কিন্তু কেউ আমাকে দিলা না যে এক্সাইটেড স্টেট বলতে আসলে কি বোঝায়, আর এক্সাইটেড স্টেটে ইলেকট্রন 2s থেকে কি করে 2p গেল? এটার কি হাত পা আছে? কেউ ওরে ধাক্কা দিছে, কেউ ওরে মারছে, না নাকি কেউ ওরে এনার্জি দিছে, কিভাবে গেল? কিভাবে গেল? কেউ অ্যান্সার দিতে পারবে না? সাদমান আসলে অনেক দারুণ দারুণ উত্তর দিচ্ছে। সাদমান বলছে এক্সাইটেড স্টেটে কিছু শক্তি গ্রহণ বা ত্যাগ করে ইলেকট্রন শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে যায়। শক্তি গ্রহণ করে যাবে, ত্যাগ করে কখনো যাওয়ার সুযোগ নাই আসলে। আচ্ছা, ঘটনা হচ্ছে দেখো যে এখানে আমি যে কথাটা বললাম ইলেকট্রন কি করে গেল, দেখো প্রথমে আমি যেটা বলছিলাম CH2 হওয়ার কথা, বাট CH2 হয় না। যখনই হাইড্রোজেন দুইটার 1s1 ইলেকট্রন এসে 2px1 এবং 2p1 এর সাথে বন্ধন করতে যায়, তখন তাদের মধ্যে এখানে যে বাইরের সবচেয়ে বাইরের শক্তি স্তর যেটা যোজ্যতা স্তর, এখানে দেখো একটা লোন পেয়ার হিসেবে 2s2 ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রন হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে। বিকর্ষণ করলে একটা এনার্জি প্রডিউস হয়, মানে তুমি তোমার বন্ধুর সাথে মারামারি করছো, তোমার শরীরে এনার্জি বাড়বে। এনার্জি যখন বাড়বে, ওই এনার্জিটা এনাফ 2s থেকে একটা ইলেকট্রনকে ধাক্কায় নিয়ে 2pz এ সরাই দিতে। তাহলে এই হচ্ছে ব্যাপারটা কি করে এক্সাইটেড হবে, এক্সাইটেড স্টেট। আচ্ছা, গেল এটা, ফাইন। এই জিনিসটা বুঝলাম আমরা। এখন এখন কথা হচ্ছে ভাইয়া, এই জিনিসটা যদি বুঝে থাকি, তাহলে ভাই আমি তো এই জিনিসটা বুঝলাম না যে আসলে কেন আমার চারটা কার্বন হাইড্রোজেন বন্ধনে বন্ধন শক্তি সমান, এবং মিথেনের দেখতে কেমন? মিথেন দেখতে হচ্ছে চতুস্থলকীয়। তাহলে সংকরায়ন কি, কেন হয়, কেন হয় এর ব্যাপারটার অ্যান্সার পরে। তো তখন সায়েন্টিস্টরা চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, তাইলে এই যে মিথেন এইভাবে গঠন হচ্ছে না, চারটা বন্ধনে বন্ধন শক্তি সমান, এটা কিভাবে সম্ভব, কি করে হয়, এটা তারা ফাইন্ড আউট করার জন্য চিন্তা করা শুরু করলো। তখন চিন্তাটা এরকম করে করলো যে আবার চিন্তা এমন ভাবে করতে হবে যে এই যে মিথেন গঠিত হবে, গঠনের পরে কিন্তু সেটা দেখতে চতুস্থলকীয় হওয়া লাগবে, মানে টেট্রাহেড্রাল হওয়া লাগবে, টেট্রাহেড্রাল, দ্যাট মাস্ট বি টেট্রাহেড্রাল। তখন তার একটা আইডিয়া নিয়ে আসলো। আইডিয়াটা কি? যেহেতু কার্বনের সাথে হাইড্রোজেনের প্রত্যেকটা শক্তি সমান, তাহলে ব্যাপারটা যেটা ঘটে আসলে এই জায়গায় একটা ঘটনা ঘটতে পারে। এই জায়গায় এই যে একটা এস এবং তিনটা পি, PX PY PZ, এরা একসাথে যদি কম্বাইন্ড হয়, তাহলে যদি এরা একসাথে কম্বাইন্ড, দেখো কয়জন আছে, একজন দুইজন তিনজন চারজন, তখন তার একটা কনসেপ্ট দিল এরকম যে কোন একটা মৌলের যোজ্যতা স্তরের অরবিটাল সমূহ প্রত্যেকের সাথে মিশ্রিত নতুন কিছু একটা বানাবে, যেখানে প্রত্যেকের পরিমাণ থাকবে ইকুয়াল। মানে দেখো এখানে এস আছে একটা, পি তিনটা, তাহলে এরকম হবে sp3। সংকরণকে লেখার নিয়ম হচ্ছে এভাবে, sp3 এভাবে লেখা হয়। তাহলে এই একটা এস এবং তিনটা পি একসাথে আসলো, অংশগ্রহণ করবে যতজন ঠিক ততজনকে আমরা পাবো। তাহলে অংশগ্রহণ করবে যতজন ঠিক ততজনকে যদি পাই, তাহলে নতুন পাবো sp3 কয়টা, চারটা। ইটস লাইক তুমি হচ্ছে চারটা আম নিলা বা চারটা আলু নিলা, এটা বিক্রমপুরের আলু, এটা ঢাকার আলু, এটা হচ্ছে ধরো সাপোজ মুন্সিগঞ্জের বিক্রমপুর তো একই, যাই হোক, এটা ধরো বললাম রংপুরের আলু, এটা হচ্ছে রাজশাহীর আলু। রংপুর রাজশাহী না, আসলে এটা রাজশাহী, এটা বললাম ধরো কুড়িগ্রামের আলু। তো এখন কথা হচ্ছে এই চারটা আলুকে যদি তুমি একসাথে ভর্তা করো, ভর্তা করে তোমাদের বাসায় মেম্বার চারজন, চারটা নতুন গোল্লা বানাইলা, ভর্তা গোল্লা বানাইলা, তাহলে প্রথম গোল্লায় যদি বলি বরিশালের আর মানে কি
এটা কি বলছিলাম, বিতে বিক্রমপুরের আলুর পরিমাণ বেশি, এটা কি ঠিক হবে? আশিস রঞ্জন শাহ একটা দারুণ উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ। ওকে, সোডিয়াম ক্লোরাইড বলছে ভাই কি হবে, বিডিআরকে। আচ্ছা ফাইন, ঠিক আছে ফাইন, বিডিআরকে হবে। তাহলে এটারে বিডিআরকে বলতে হবে, কারণ এখানে বিক্রমপুরের আলু থাকবে, ঢাকার আলু থাকবে, রংপুরে থাকবে, কুড়িগ্রামে থাকবে, প্রত্যেকটারই কিন্তু বিডিআরকে বলতে হবে। ফাইন। সো সংকরণ হচ্ছে কাইন্ড অফ ওরকম যে তোমার কাছে এস আছে পি3টা সেম, তাহলে sp3 নতুন কটা পাবা 4টা। সংকর অরবিটালকে সাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কি দিয়ে রিপ্রেজেন্ট করে, সাই দিয়ে। যেহেতু এখানে বাইরের শক্তি স্তর হচ্ছে 2, তাহলে এই সংকর অরবিটালকে বলা হবে হচ্ছে 2 সাই। আর এরকম 2 সাই পাওয়া যাবে, 2 সাই মানে 4টা সাই পাওয়া যাবে দ্বিতীয় শক্তি স্তর, তাই 2 সাই করে লিখলাম। এখন কথা হচ্ছে ভাই, এই যে 2 সাই বলছি, এটাকে বললাম সাই 1, এটাকে বললাম সাই 2, এটাকে বললাম সাই 3, এটাকে বললাম সাই 4, মানে 4টা সংকর অরবিটাল পাইছি। এখন কথা হচ্ছে ভাই, এই যে 4টা সংকর অরবিটাল পাইলাম, যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে ইলেকট্রন কয়টা হবে, তাদের মধ্যে ইলেকট্রন দেখেন 1টা 2টা 3টা 4টা, আমার কাছে 4টা ইলেকট্রন আছে, এখন 4 ইলেকট্রন। ভাই আপনি যেরকম আলুর ভর্তা বানাইছেন, আপনারা যদি এখন বলি ভাইয়া এই 4টা আলু ভর্তা দিয়ে যে আপনি আলু ভর্তা বানাইছেন, নতুন যে ভর্তার গোল্লা পাইছেন, নতুন ভর্তার গোল্লার মধ্যে কোন এলাকার আলুর পরিমাণ বেশি, আপনি উত্তর দেন, কোনটা বলতে পারবেন না নাকি সব এলাকার আলুর পরিমাণ সমান? কোন এলাকার আলুর পরিমাণ বেশি বলেন তো দেখি, না নাকি সব এলাকার আলুর পরিমাণ সমান? তো আমি কমেন্ট দেখতে পাচ্ছি, একটু কাইন্ডলি কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারলাম যে না আপনারা আসলে বুঝতেছেন। ওকে, সমান। তাহলে বলেন আমার এই যে 2 সাই 1, 2 সাই 2, 2 সাই 3, 2 সাই 4, এরাও কিন্তু সবাই সমশক্তির। ইলেকট্রন আছে আপনার কাছে 4টা, সমশক্তি সম্পন্ন অরবিটালে কেবি ইলেকট্রন যদি হুন্ডে নিতে পারি না, তাহলে সবার একটা করে ইলেকট্রন দেন। তাহলে ভাই আপনি নতুন sp3 পাইলেন, সবার একটা করে ইলেকট্রন দিলেন। একটা sp3 অরবিটাল দেখতে কিরকম, এরকম ভাই। তাহলে একটা sp3 অরবিটাল যদি দেখতে এরকম হয়, প্রত্যেকের কাছে একটা করে ইলেকট্রন আছে, ভালো কথা, প্রত্যেকের কাছে একটা করে ইলেকট্রন আছে। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে এই অরবিটাল গুলো থাকবে কিভাবে, অরবিটাল গুলো থাকবে হচ্ছে এইভাবে, 4টা এমন ভাবে থাকবে যেন তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হয়, ঠিক আছে? তো সেইভাবে থাকলে পরে আলটিমেটলি তারা এরকম চতুস্থলকীয় একটা ফরমেশনে যায় আর কি। সো আপনারা অলরেডি জানেন চতুস্থলকীয় ফরমেশনে কিভাবে থাকে। তাহলে আশা করি সংকরণ কেন হয়, কিভাবে হয়, এই জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে? যদি বুঝে থাকেন তাহলে আলটিমেটলি আমাকে একটু জানান যে ভাই আমরা বুঝতে পারছি, কারণ আপনাদেরকে অলরেডি জাহিদ স্যার পড়াইছে যে মিথেন কেমনে হয়, ওটা নিয়ে আমি ফার্দার স্টাডি করছি, বা বলছি না, এইটুক জাস্ট বলছি ভাইয়া যে সংকরণটা হইলো কিভাবে, কেন হইলো, সংকরণের প্রয়োজনটা কি ছিল, এবং পরবর্তীতে দেখা যায় যে সংকরণের কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা দেওয়ার পরে যে মিথেনের আকৃতি পাওয়া যায় সেটা হচ্ছে ওই চতুস্থলকীয় হয়। তো তাই হলো সংকরণ একটা ব্যাখ্যা তারা দিয়ে দিল যে হ্যাঁ সংকরণ নামে কিছু একটা বললো। সংকরণ মানে বাইরের শক্তি স্তরের অরবিটাল গুলো একসাথে মিশ্রিত নতুন কিছু একটা বানাবে, ওগুলো অরবিটাল গুলো আমরা বলবো হচ্ছে সংকর অরবিটাল। ওকে, এন্ড সংকরণের কনসেপ্ট দিয়ে আবার অনেক কিছু ব্যাখ্যা করা যায় না, তখন আবার নতুন থিওরি আসছে, মলিকুলার অরবিটাল থিওরি বা এমওটি। মলিকুলার অরবিটাল থিওরি বেসিক্যালি আমরা অ্যাডমিশনের ব্যাচে যখন পড়াই, অ্যাডমিশনের ক্লাস নেই, তখন আমরা পড়ায় থাকি। সো মলিকুলার অরবিটাল থিওরিও জরুরি, মলিকুলার অরবিটাল থিওরিটা আপনারা পড়তে পারেন, যারা অ্যাডমিশনের ব্যাচে পড়বেন তারা মলিকুলার অরবিটাল থিওরি দেখবেন, যেখানেই পড়েন পড়াবে, সেটা 10 মিনিট স্কুলের ওখানে পড়েন বা যার কাছেই পড়েন দেখবেন সেই পড়াবে। ওকে, ক্লিয়ার সবার কাছে, ফাইন। এবার বলছে দেন ছবির অঙ্কটির মতো অঙ্কগুলা এসে এককে পারলে সিজিএস এর এককে পারি না, উত্তর মেলে না, কিভাবে করবে? আসলে অঙ্কটা ছিল যে একটু আগে যে এককগুলো দেখাইছিলাম, যে ইএসইউ টিএসইউ যে হাবিজাবি এককগুলো আছে ওখানে, এই যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করে, সেক্ষেত্রে সিজিএস এস এককের কনভার্সন পারে না, এই জিনিসটা দেখাই দিয়েছে অলরেডি। Okay, in Jahid sir's lecture on covalent bond and hybridization, sir mentioned that a sigma bond can be formed in 6 ways. But in my textbook, chemistry first paper written by Dr. Saroj Kanti Singh Hajari and Professor Haradhan Nag, it states that a sigma bond can be formed in 3 ways: SS, SP, PP. Which one is the correct answer? Which one should I write if this question appears in any examination? সোজা সাপটা কথা ভাই, সিগমা বন্ধন জাহিদ স্যার বলছে 6 ভাবে হইতে পারে, হাজারি স্যার বইতে বলা আছে 3 ভাবে হইতে পারে, এন্ড পরীক্ষা আসলে পরে মুই কোনটা অ্যানসার করমু। ভাই সংকরায়ন মনে রাখবেন, সিগমা বন্ড আসলে কি জিনিস? সিগমা বন্ড মানে হেড টু হেড ওভারল্যাপিং অফ অরবিটাল, হেড টু হেড ওভারল্যাপিং অফ অরবিটাল।
এখন সহজ কথা ভাই, এসআরএস যদি ওভারল্যাপ করে, ধরেন এসআরএস দুটো ওভারল্যাপ করলো, তাহলে ব্যাপারটা দ্বারা এরকম কিছু একটা, আপনি অলরেডি এগুলো বাচ্চা গেলেও দেখে আসছেন অনেকে, এরকম কিছু একটা ভাই, একটা এস আর একটা পি যদি ওভারল্যাপ করে কি হয় ভাই, এরকম কিছু একটা হয় ভাই। একটা পি আর পি যদি ওভারল্যাপ করে ভাই কি হয়, এরকম কিছু একটা হয়, রাইট? সরি, পিপি ওভারল্যাপিংটা ঠিক মতো দেখাইতে পারিনি, সরি, এটা এরকম হয় না। পিপি ওভারল্যাপিংটা কিরকম একটু দেখাই, এরকম কিছু একটা হয়। তাহলে এই তিনটা বেসিক ভাই। এখানে যেটা হলো এসআরএস এর মুখোমুখি অতিক্রম হলো, মুখোমুখি 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 ভাই, খালি কি এই তিনটাই হইতে পারে, আর কি হইতে পারে না? ধরেন আমি যদি বলি একটা এসপি হাইব্রিডাইজড অরবিটাল, দিস ইজ এন এসপি হাইব্রিডাইজড অরবিটাল, তার সাথে একটা এস অরবিটালের সংকরণ হতে পারে না? মানে সরি, এস হাইড্রোজেনের এস অরবিটালের অধিক্রমণ হতে পারে ভাই। একটা এসপির সাথে হাইড্রোজেনের ওয়ানএস হতে পারে ভাই, একটা এসপির সাথে তো এটা হইতে পারে, একটা পি এর তো হইতে পারে, পারে না? যেমন এটা হলো এই এই সংকরণটা কোথায় হবে এসপির সাথে, যেমন C2H2 তে হয়, এটা কোথায় হয় ভাই, বেরিলিয়াম ক্লোরাইডে হয় এটা ভাই। এই দুইটা পাওয়া গেল, নতুন দুইটা পাইলাম ভাই, এটাও এক ধরনের অধিক্রমণ হতে পারে, সিগমা বন্ড বা হেড টু হেড ওভারল্যাপিং হতে পারে ভাই, এরকম হতে পারে না ভাই? ধরেন যে একটা হচ্ছে ডিজেড স্কয়ার, এটা হলো একটা ডিজেড স্কয়ার অরবিটাল, এটার সাথে কি আরেকটা ডিজেড স্কয়ারের মুখোমুখি অধিক্রমণ হতে পারে না? পারে তো ভাই। ভাই ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের তো মুখোমুখি অধিক্রমণ হতে পারে, পারে না? এটা ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ভাই, ডি এক্স কি, এটা ডিজেড স্কয়ার, ডিজেড স্কয়ার হতে পারে না ভাই? তো এরকম তো অনেক হইতে পারে। সো তিন ভাবে ফর্ম হয় তা না, যেটা বেসিক্যালি বইতে বলা আছে যে এই তিনটা হচ্ছে নরমালি একদম সিঙ্গেল সিঙ্গেল অরবিটাল হইতে পারে। এখন সিগমা বন্ড যে খালি এই তিনটা তা না, এগুলো হচ্ছে একদম পিওর অরবিটাল থেকে হইতে পারে। এখন পিওর অরবিটাল থেকে তো ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার তো পিওর অরবিটাল, এগুলো থেকে হইতে পারে, এগুলো থেকে হইতে পারে, এগুলো থেকে হইতে পারে, বাট দিস ইজ এন হাইব্রিড অরবিটাল, এটাও একটা হাইব্রিড অরবিটাল। সো হাইব্রিড অরবিটাল অধিক্রমণ হইতে পারে, যে একটা এসপি এসপি অধিক্রমণ করতে পারে, এই যে একটা এসপির সাথে আরেকটা এসপির অধিক্রমণ হতে পারে, যেমন C2H2 তে এটা হইতে পারে। সো হাইব্রিডাইজেশনে ভাই এস খালি বলা ঠিক না, ভাই এসপি এই জিনিসটা বলা ঠিক না, এরকম অনেক হতে পারে। যখনই দুটো অরবিটাল হেড টু হেড ওভারল্যাপ করবে, দ্যাট ইজ সিগমা বন্ড। আমি এখানে এই কোডটা দেখাইছি, আপনি একটু গুগল সার্চ করেন, বই খুঁজেন, আরো পাবেন, ঠিক আছে? এরকম অনেক পাবেন। ওকে ফাইন, নো প্রবলেম। ওকে, কে যেন বলছে, আশিস রঞ্জন বলছে যে কি ভাই, দুঃখজনক ব্যাপার, 15 কে স্টুডেন্টের মাঝে 40 জন আছে। ভাই এটা হইতে পারে, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই আসলে। আশা করি বুঝতে পারছো, যে প্রশ্নটা করছো সেটার অ্যান্সার পেয়ে যাবা। যাইছে তোমাদেরকে 6টা দেখেছে, তার মানে এটা যে 6টাই হইতে পারে, আরো তো ওয়ে হইতে পারে, তাই না? হইতে পারে, টেনশনের কিছু নাই। হ্যাঁ, পরীক্ষা আসলে যতগুলা পারো ততগুলা লিখে দিয়ে আসবা। ভাই অরবিটাল আর উপশক্তি স্তরের মধ্যে কোনো পার্থক্য আছে কি? আচ্ছা, এটা একটা খুব অসাধারণ প্রশ্ন, দারুণ প্রশ্ন ছিল। এই প্রশ্নটার অ্যান্সার দিব, আমার এই প্রশ্নটার অ্যান্সার দিতে খুব মজা লাগে। সো তোমাদের যাদের যাদের এটা নিয়ে সমস্যা আছে আমার একটু বলো, যে ভাই এই জিনিস আমরা বুঝি না, যে অরবিটাল আর উপশক্তি স্তরের মধ্যে পার্থক্য আছে কিনা, বা পার্থক্য থাকলে সেটা কি, ঘটনাটা কি আসলে একটু বুঝায় কোন। ওকে, সাদিয়া ইসলাম বুশরা বলছে বুঝতে পারছি, সাইফুন তোহরা বলছে বুঝছি ভাইয়া, দ্যাট ইজ গুড। সাইফুন তোহরা বলছে নাই। সোডিয়াম ক্লোরাইড বলছে ভাইয়া ক্লাসটা ভালোই লাগতেছে, থ্যাংক ইউ সোডিয়াম ক্লোরাইড। এটা নিয়ে কার কার সমস্যা আছে, অরবিটাল উপশক্তি স্তরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আশিস রঞ্জন শাহ বলছে আমি এটা বলে নেব, আচ্ছা সরি, কেউ কেউ হয়তো বলছে, দ্যাট ইজ ওকে ফাইন। সিয়াম শেখ বলছে হ্যাঁ আমার সমস্যা আছে, সে হাত উঠাইছে। ওকে, আফরা বিন্ত বিন্ট আজাদ বলছে যে, আচ্ছা বিনতে হবে মেবি, যাই হোক। আফরা বিনতে আজাদ বলছে যে হ্যাঁ ওকে বুঝি না, ফাইন, ঠিক আছে, আমরা একটা ইলেকট্রনিক কনফিগারেশন করি। ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে ভাই, ধরেন আমি বললাম সাপোজ সে দ্যাট 1s2 2s2 2p x2 2p y2 2p z2 3s1, এরকম একটা ইলেকট্রন বিন্যাস সাপোজ সে দ্যাট ধরে নিলাম। আচ্ছা ভাই বলেন তো 1s এটা কি আসলে একটা, হোয়াট ইজ 1s? এটা কি অরবিটাল না উপশক্তি স্তর? এটা অরবিটাল না উপশক্তি স্তর? 1s কি অরবিটাল না উপশক্তি স্তর?
1s কি অরবিটাল নাকি উপশক্তি স্তর? আরটি আরিফিন বলছে উপশক্তি স্তর। আচ্ছা তোমরা বাকির অ্যান্সার, আমরা একটা গেম খেলি, দেখি মাইন্ড গেম, এটার অ্যান্সার কি হয়। ওকে, সমদিরিক্তা পূজারি বলছে অরবিটাল, ফাইন। যারা যারা বলছিল তোমাদের সমস্যা নাই তারাও অ্যান্সার দিচ্ছ না কেন, যে বোথ। সিগমা ইসলাম বলছে বোথ, ফাইন, ব্রিলিয়ান্ট। এর অ্যান্সারটাই চাচ্ছিলাম। এটা হচ্ছে ভাই অরবিটালও আর উপশক্তি স্তর মানে সাবশেলও। সিমিলারলি 2s অরবিটাল এবং সাবশেল। ভাই 2p তে দেখেন 2px 2py 2pz, তাহলে আমারে বলেন px কি, অরবিটাল নাকি সাবশেল? বলেন তো, px অরবিটাল নাকি সাবশেল? px টা অরবিটাল নাকি সাবশেল? অরবিটাল নাকি সাবশেল? 2px 2px অরবিটাল নাকি সাবশেল? ওকে, আরটিআর এফিন বলছে সাবশেল, একজন বলছে বোথ। আহাদ হোসেন বলছে সাউন্ড প্রবলেম না হবে, সাউন্ড প্রবলেম না। আলিফ মাহমুদ অপি বলছে সাবশেল, ফাইন। আর কারো কি, আর কারো কোনো কথা? সুমাইয়া মিম বলছে অরবিটাল, শাহরিয়ার আহমেদ খান বলছে সাবশেল। এই তো প্যাচ লাগাই দিলাম ভাই, এটা অরবিটাল, দিস ইজ নট এ সাবশেল। সাবশেল হচ্ছে টুপি, আর টুপিতে তিনটা ভাগ, একটা টুপি এক্স, একটা টুপি ওয়াই, একটা টুপি জেড। টুপি এক্স এ দুইটা ইলেকট্রন ধরতে পারে, পি ওয়াই তে দুইটা, পি জেড এ দুইটা। অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি 2, অরবিটালে ইলেকট্রন ক্যাপাসিটি দুইটা। অরবিটালে ইলেকট্রন ক্যাপাসিটি 2, সাবশেলে ইলেকট্রন ক্যাপাসিটি ডিপেন্ডস অন অরবিটাল। পি অরবিটাল, পি সাবশেলের কি হতে পারে ভাই? পি একটা সাবশেল, 2p এক্স একটা অরবিটাল, 2p ওয়াই অরবিটাল। তাহলে পি তে ইলেকট্রন থাকতে পারে 6টা, তাহলে পি তে ইলেকট্রন থাকে 6টা, কারণ প্রতি অরবিটাল ইলেকট্রন 2টা, আর পি তে ভাগ কয়টা? 3টা। সো আই থিংক বুঝতে পারছেন এবার কোনটা সাবশেল কোনটা অরবিটাল, এবং সাবশেল অরবিটালের মধ্যে পার্থক্য কি। কারা কারা বুঝছেন আমার কথা, অ্যান্সার দেন। সুমাইমিম বলছে আমার হইছে। ওকে, কংগ্রেচুলেশন সুমাইমিম। আহাদ হোসেন বলছে ক্লিয়ার। সাইফুন তোরা বলছে সুপার ক্লিয়ার, বাপরে। আলিফ মাহমুদ অবি বলছে বুঝলাম। অনিন্দ আহমেদ বলছে ক্লিয়ার, ফাইন, ব্রিলিয়ান্ট। ওকে ওকে ওকে, সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারলে তো ভালো লাগে। পরের প্রশ্ন ভাই, ফসফরাস আয়োডিনের সাথে PI3 গঠন করলে PI5 গঠন করে না কেন? এটার অ্যান্সার কে দিতে পারবে? এটার অ্যান্সার কে দিতে পারবা? ফসফরাস আয়োডিনের সাথে PI3 গঠন করলে PI5 গঠন করে না কেন? হু ইজ গোনা অ্যান্সার দিস কোয়েশ্চেন? এই প্রশ্নের অ্যান্সার কে দিবে? কেউ একবারও বললো না যে বুঝে নাই। ফাতিমা মারিয়া, PX সাবশেল না, পিটা সাবশেল। PX PY PZ হচ্ছে অরবিটাল, এখনো বুঝো নাই তাইলে। সিয়াম শেখ বলছে ক্রিস্টাল ক্লিয়ার। ফাতিমা মারিয়া বলছে ক্লিয়ার ভাই, ওকে ফাইন, ঠিক আছে, ক্লিয়ার হলো তো ভালো। ওকে, আমি সবার প্রশ্ন পড়ার চেষ্টা করছি, আসলে স্টুডেন্ট কম তো, তোমাদের সাথে একটু কথা বলে পড়ানো যাচ্ছে, আর স্টুডেন্ট বেশি হলে আবার কথাই বলা যায় না। আচ্ছা দেখেন, ফসফরাসের আকার হচ্ছে, ধরেন ফসফরাসের আকার হচ্ছে এতটুকু, আয়োডাইডের আকার হচ্ছে ভাই এত বিশাল বড়। তাহলে একটা ফসফরাসের চারপাশে 3টা আয়োডাইড রাখা গেল ভাই। একটা ফসফরাসের চারপাশে যদি আমি আয়োডাইড রাখতে যাই 5টা, সম্ভব নাকি সম্ভব না? ফসফরাসের চারপাশে 5টা আয়োডাইড রাখা সম্ভব? জায়গা হবে নাকি জায়গা হবে না? কাহিনী হচ্ছে ভাই আয়োডিনের আকার বড়, তাই ফসফরাসের চারপাশে 5টা আয়োডিন রাখা যাবে না, জায়গা হবে না। জায়গা হবে না দেখেই PI3 পর্যন্ত হয়, PI5 হয় না। সহজ অ্যান্সার। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদেরকে এই প্রশ্নটা করি, এই প্রশ্নের অ্যান্সার দিতে পারলে, আপনার যে এটার অ্যান্সার দিতে পারবে
তার জন্য আমি হচ্ছে চকলেট পাঠাবো, বাসার ঠিকানা দিবা, আমি হচ্ছে কিটক্যাট পাঠাই দিব, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে ভাই, PCl5 হয় কিন্তু PH5 হয় না। PCl5 পসিবল বাট PH5 পসিবল না। ওয়াই? এটার অ্যান্সার কে দিতে পারবা? PCl5 হয় আর PH5 হয় না। আর যদি এটার অ্যান্সার সবাই দিতে পারে তাহলে কিন্তু চকলেট ভাগ হয়ে যাবে, তখন হচ্ছে ক্লাসের মধ্যে হাওয়ায় হাওয়ায় চকলেট দিব। আশিস রঞ্জন শাহ বলছে আয়োডিনের আকার অনেক হ্যালো সাদিক। জি ভাইয়া। আচ্ছা, বাসায় কারেন্ট চলে গেছে, হ্যাঁ আমি মোবাইল দিয়ে কানেক্টেড হচ্ছি, হ্যাঁ আচ্ছা একটু ঠিক আছে। অপেক্ষা করতে বলো ওদেরকে তুমি। জি ভাই। ও আচ্ছা, লাইভে তোরা শুনতেছি, ফাইন, ঠিক আছে, প্রবলেম নাই। ওকে, সবাই কাইন্ডলি প্লিজ একটু ধৈর্য ধরো, আই এম ব্যাক। সাদিক দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে স্ক্রিন। আচ্ছা ওকে, সরি এভরিওয়ান, আসলে কারেন্ট চলে গেছে, তো আমাকে আবার এগেইন কানেক্টেড করতে হচ্ছে। একটু জাস্ট ওয়েট করো, আমি তোমাদের ফেসবুক লাইভটার সাথে স্ক্রিন করি। ওকে, আই এম ব্যাক, সরি আসলে কি হলো, লাইভ চলে গেলো কেন? ঠিক আছে। সো যে প্রশ্নটা আসলে করছিলাম, একজন বলছে যে অনেকেই আসলে অ্যান্সার দিয়ে বসে আছে যে কারণ হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ নয়, হাইড্রোজেনের আকার ছোট তাই বিকশিত হয়, হাইড্রোজেন শেয়ার করতে পারে কিন্তু ইলেকট্রন নিয়ে যেতে পারবে না তাই। একজন বলছে প্যারানাই চিল ভাই, আচ্ছা ওকে থ্যাংক ইউ। আচ্ছা দেখো, ঘটনাটা কি আসলে সংকরণের বেসিক কনসেপ্ট বলতে এই প্রশ্নটা আসতো না। সংকরণের বেসিকে বলা আছে সমশক্তি সম্পন্ন অরবিটাল।
সো ফসফরাসের যে অরবিটাল গুলা হয়, ফসফরাসের এখানে সংকরণ PCl5 হয় sp3d সংকরণ। এই অরবিটালের শক্তি আর এস অরবিটালের শক্তির মধ্যে আকাশ পাতাল ফারাক। তাই সমশক্তি সম্পন্ন অরবিটাল না হওয়ার কারণে sp3d আর এস এর সংকরায়নটা হয় না বা তাদের মধ্যে অধিক্রমণটা হয় না। দিস ইজ নট পসিবল অ্যাকচুয়ালি, সমশক্তি সম্পন্ন অরবিটাল না, তাই তাদের আকার খুব ছোট হওয়ার কারণে হাইড্রোজেনের তার অরবিটালের শক্তি খুব কম। দ্যাট ইজ হচ্ছে এই ঘটনাটা ঘটে। সো আশা করি বুঝতে পারছো। আরেকটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি একটু পরে, সেই প্রশ্নটাতে জেনে নেই। সেম একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হচ্ছে দেখো যে সিগমা এবং পাই বন্ধন কিভাবে গণনা করবে, এসপি সংকরণ কিভাবে বুঝবো। আচ্ছা, ঘটনা হচ্ছে ভাই, ধরো আমি তোমাকে একটা যৌগ দিলাম এরকম, এরকম একটা যৌগ দিলাম, ধরো কারেন্ট চলে আসছে। ওকে, সো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এই যৌগটাতে, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে ভাই। এখানে একটা সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা বন্ড। কেন ভাই? কারণ সমযোজী যৌগে একক বন্ধন মানে সিগমা, যদি ডাবল বন্ড হয় তাহলে একটা সিগমা একটা পাই। ভাই যদি ট্রিপল বন্ড হয়, যে কোনো সমযোজী যৌগে ট্রিপল বন্ড, তাহলে ভাই একটা সিগমা বাকি দুটো হচ্ছে পাই। তাহলে এখানে দেখেন দুইটা বন্ড আছে ডাবল বন্ড, তাহলে একটা সিগমা হবে একটা পাই হবে। ভাইয়া এই যে কার্বনের যখন হচ্ছে আপনার চারটাই সিগমা বন্ড, তখন তার সংকরণ হচ্ছে sp3। যখন কার্বনের তিনটা সিগমা বন্ড কিন্তু একটা পাই, তখন তার সংকরণ হচ্ছে sp2। যখন কার্বনের হচ্ছে দুইটা সিগমা দুইটা পাই, তখন তার সংকরণ হচ্ছে sp। আশা করি আপনাদের আর এই জিনিসটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা ওকে, শাফিন, তোমাদের আরমান ভাইয়া ক্লাসে আসছে, শেখ মোহাম্মদ আরমান ভাইয়া, ভাইয়াকে একটু মানে তোমরা হচ্ছে একটু মানে কি বলে কংগ্রেচুলেশনস জানাও। হ্যাঁ, এখন তাহলে তুমি হিসাব করবা কেমনে ভাই? তাহলে তোমরাই এখন বুঝতে পারতেছো এখানে কি হবে। ওকে, সবাই আসলে শাফিনের দিকে মনোযোগ দিয়ে শুরু করছে। এ হচ্ছে পপুলার ভাইয়াদের এগেনস্টে ক্লাস নিতে গেলে সমস্যা। না, পপুলার ভাইয়ারা আসলে আসলে ঘটনা ঘটে যায়। শেখ আরমান শাফিন বলছে সিগমা পাই বাদ দেন, জল পাই খান। জল পাই, আচ্ছা জল মানে পানির মধ্যে যে পাই বন্ধন হয় কিনা সেটা বলছি। না ভাই, পানিতে পাই বন্ধন হয় না আসলে। ওকে, সো আমরা তাহলে অ্যান্সার পাইছি আশা করি। হ্যাঁ, বুঝতে পারবেন, এভাবে হিসাব করবেন। ওকে, তাহলে ধরেন আপনারা যদি এরকম একটা প্রশ্ন দেয় যে CH3 সি ডাবল বন্ড CH2, এখানে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে এবার আপনারা বলবেন কয়টা সিগমা কয়টি পাই। তাড়াতাড়ি অ্যান্সার দেন, তাড়াতাড়ি অ্যান্সার দেন, কয়টা সিগমা কয়টা পাই। শাফিন ভাইয়ের তার আগে অ্যান্সার দিবেন। এই শাফিন তুমি ভাগো। ওকে ফাইন, একজন বলছে তিনটা সিগমা আর হচ্ছে একটা পাই। ভাই আমি বলছি টোটাল কয়টা সিগমা কয়টা পাই, একটু ভাঙে ভেঙে লিখো। দেখো 3-1 করতেছে, কি একটা অবস্থা। সবাই দেখি 3-1 করতেছে। 3-1 কি হবে পোলাপাইন? হ্যাঁ, এই প্রশ্নটাতে অ্যাডমিশনের প্রশ্ন। এগুলো না পারলে হবে, এগুলো না পারলে তোদের পিটানো উচিত ধরে। ভাই দেখ, এই যে মিথাইল, এটা ভাঙ। কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন কয়টা দেখ, তিনটা। তারপরে একটা বন্ধন, তারপরে এদিকে একটা হাইড্রোজেন, তারপরে ডাবল বন্ড, তারপরে কার্বন হাইড্রোজেন, এইভাবে একক বন্ধন সিগমা 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 পাই। এবার হিসাব করতে হলে কয়টা সিগমা কয়টা পাই? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা সিগমা একটা পাই। এই প্রশ্নটা অ্যাডমিশনের প্রশ্ন, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন আসে।
এবার দেখ, কোন বস্তুর অবস্থান ও ভরবেগ মোমেন্টাম একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বস্তুর কথা কেন বলা হচ্ছে? ইলেকট্রন না তরঙ্গ, আর কণা ধর্ম একই ধর্ম প্রদর্শন করে, তাহলে বস্তু কি তাই? আচ্ছা, খুব সহজ করে বলি, যদি তুমি ধরে নাও ইলেকট্রন একটা কণা, যদি তুমি তার পজিশনকে ফিক্সড করো, তাহলে পি হয়ে যাবে আনডিফাইন্ড, মানে তার মোমেন্টাম। ওকে, আচ্ছা, যদি তুমি তাকে একটা ওয়েভ ধরো, তাহলে যদি তুমি তার ওয়েভটার যে তোমার অগ্রগামী তরঙ্গ বা যে ধরনের তরঙ্গই বলো না কেন, ওই ওয়েভের যদি তুমি পজিশন ফিক্সড করো, তাহলেও তার মোমেন্টাম আনডিফাইন্ড হয়ে যাবে। সো আলটিমেটলি ওয়েভ না পার্টিকেল সেটা নিয়ে কোনো সমস্যা নাই। পানি এবং হাইড্রোজেন সালফাইডের মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা একই হলে ও বন্ধন কোণ ভিন্ন কেন? দারুণ একটা প্রশ্ন ভাইয়া। পানি, এই যে হচ্ছে ভাই ঘটনা, হাইড্রোজেন সালফাইড এই হচ্ছে ঘটনা। তো ভাই কাহিনী কি হলো ভাই, কেন এরকম হয়েছে, কে বলতে পারবা? তোমরা অ্যান্সার দাও, আমি অ্যান্সার দিব না, তোমরা অ্যান্সার দিবা। তোমরা অ্যান্সার দিবা যে ভাই এটা কেন হয়েছে, এরকম কেন, হোয়াই? এ তো তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে, আমি তো জানি, আমি তো স্যারদের ক্লাস বা আরমান ভাইয়ের ক্লাসও মাঝে মাঝে দেখি, জাহিদ স্যারের ক্লাসও দেখি, সো আই নো এগুলা পড়াইছে স্যার। এম এইচ হারুনুর রশিদ বলছে আমি কি 100 বার 8টা সিগমা বলছি। ফাইন, ঠিক আছে, সমস্যা নেই ভাই, ভাই ভাই হইছে 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 ভাই। আসলে লোন পেয়ার না, লোন পেয়ার দুজনের সমান। কাহিনী হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির জন্য এই ঘটনা ঘটছে। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির চেয়ে সালফার ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, তাই বন্ড ইলেকট্রন সালফার হচ্ছে বেশি নিজের দিকে টানতে পারে না, কিন্তু অক্সিজেন বন্ড ইলেকট্রন নিজের দিকে বেশি টানে। তো বন্ড ইলেকট্রন নিজের দিকে বেশি টানার কারণে হাইড্রোজেন গুলো একটু দূরে দূরে অবস্থান করে। সালফার বেশি টানতে পারে না বলে আলটিমেটলি হাইড্রোজেন গুলো কাছাকাছি আসতে পারে, তাই তাদের হাইড্রোজেন সালফাইডের বন্ড লেংথ হচ্ছে, মানে বন্ড অ্যাঙ্গেল কমে যায়। ইলেকট্রোনেগেটিভিটি সবাই তো উত্তর দিচ্ছিল, সবাই তো পারে। আচ্ছা, একজন বলছে কোন পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রনের সংকরণ হওয়ার জন্য কি পরমাণুর শেষ কক্ষপথে একের অধিক বিজোড় ইলেকট্রন থাকতে হবে কিনা? ভাই, সংকরণ হওয়ার শর্তে কখনো কোথাও বলা নাই ইলেকট্রন থাকাই লাগবে। ধরেন আপনারা যে জটিল যৌগ পড়ছেন, সেখানে অবশ্যই এই জিনিসটা পড়ছেন ভাই, যে ইলেকট্রন না থাকলেও অরবিটালে সংকরণ হইতে পারে। ঠিক আছে, যোজ্যতা স্তরে অরবিটালের সংকরণ হয়। এখন যদি যোজ্যতা স্তরে অরবিটাল সবই জোড়া জোড়া ইলেকট্রন থাকে, তখন আবার হবে না। যোজ্যতা স্তরে ন্যূনতম একটি হইল যোজ্যতা স্তরে ন্যূনতম একটি হইল বিজোড় ইলেকট্রন থাকা লাগবে। না থাকলেও হইতে পারবে, তবে যদি ইলেকট্রন থাকে তাহলে বিজোড় ইলেকট্রন থাকা লাগবে। এই জিনিসটা মাথায় রাখবে, না থাকলেও হইতে পারে, তবে যদি ইলেকট্রন থাকে তাহলে বিজোড় ইলেকট্রন থাকা লাগবে। সব জোড়া হলে আবার কিন্তু আবার হবে না। ঠিক আছে ভাই, আমরা তো জানি ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের শক্তি বিকিরণ ঘটে। এক সময় আবর্তন চক্র ছোট হয়ে নিউক্লিয়াসে পতিত হয়, কিন্তু পরমাণুতে আদতে তা ঘটে না। হ্যাঁ, ঘটে না। বোর পরমাণু মডেল অনুসারে নির্দিষ্ট কক্ষপথে থাকলে ইলেকট্রনের শক্তির শোষণ ও বর্জন হয় না, কিন্তু তারা তো স্থির না, ঘূর্ণায়মান, তারপরেও তাদের কেন শক্তির বিকিরণ হচ্ছে না, বা কেনই বা ইলেকট্রন নিউক্লিয়াসে পতন হচ্ছে না? ঘটনা হয়েছে কি ভাই, ধরেন আপনি নিউক্লিয়াস এই জায়গায় আছে, আর আপনি নিউক্লিয়াসের চারপাশে একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছেন, যেই বৃত্তাকার পথে যে কোনো জায়গার অবস্থান নিউক্লিয়াস থেকে যে কোনো জায়গার দূরত্ব সমান, যদি আপনি বৃত্তাকার পথের কথা বলে থাকেন। তাইলে এই যে বিন্দুতে ইলেকট্রনের শক্তি যা, এই বিন্দুতে শক্তি তা, এই বিন্দুতে শক্তি তা, এই বিন্দুতে শক্তি তা, ইলেকট্রনের শক্তি হচ্ছে নেগেটিভ। এখন আপনি ধরেন আপনার এটা হচ্ছে আপনার আঙ্গুল, এই আঙ্গুলের মধ্যে একটা সুতা বাইদে একটা পাথরের রকম করে ঘুরাইতেছেন। এখন আপনি যদি নির্দিষ্ট স্পিডে নির্দিষ্ট গতিতে ঘুরান, সারা জীবন ঘুরলে এটা সারা জীবন এভাবেই ঘুরবে। যখনই আপনি সুতা একটু ঢিল মারবেন বা অথবা সুতারা অনেক জোরে স্পিড দিবেন, তখন কিন্তু সুতা ছুটে বাইরের দিকে চলে যাবে, এখান থেকে ছুটলে এদিকে চলে যাবে,
অথবা সুতা একটু ঢিল মারলে ভিতরের দিকে চলে আসবে এই পাথর। দ্য থিং ইজ, যদি ইলেকট্রনটা নির্দিষ্ট শক্তি নিয়ে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে তাহলে আলটিমেটলি সে ভেতরে আসবে না বাইরেও যাবে না, ওই জায়গায় ফিক্সড ওই রাস্তা দিয়ে ঘুরবে। আপনি নর্মালি একটা সুতার কথা চিন্তা করেন, আপনার আঙ্গুলে এরকম একটা সুতা বাইদা সুতার মাথা একটা পাথর দিয়ে এরকম করে ঘুরাইতেছেন, কন্টিনিউয়াসলি ঘুরবে। যখন আপনার সুতার টান সবসময় ফিক্স থাকবে তখন কিন্তু সে বাইরেও যাবে না ভেতরেও আসবে না। বাট যদি এমন হয় যে না সুতার টান একটু কমে যায় তাহলে ভেতরের দিকে চলে আসবে, সুতার টান একটু বাড়ে অনেক বেশি হয়ে যায় তখন ছিঁড়ে বাইরে চলে যেতে পারে। আই থিঙ্ক আমার কথাটা বুঝতে পারছেন আপনারা, যদি বুঝে থাকেন তাহলে একটু জানান যে আসলে কি বলছি আমি, কেন শক্তির বিকিরণ করে সে কেন্দ্রে আসে না। ছিচল্লিশ জন ক্লাসে, মেলা মানুষজন, আস্তে আস্তে কমে যায় আবার বাড়ে। কি হয়েছে ভাই? ও আচ্ছা, সিগমা বন্ড নিয়ে তোমরা সিগমার সাথে শয়তানি করতেছো, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, কারণ নাম নিয়ে কখনো দুষ্টামি করো না, দিস ইজ নট গুড। অনিকেত প্রান্তর বলছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের কারণ। আচ্ছা, ঘটনা হয়েছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল দুটোই সমান হওয়ার কারণে সে কন্টিনিউয়াস রাস্তা বরাবর ঘুরে বেড়াবে। পরের প্রশ্ন ভাই, ইলেকট্রনের স্পিন প্লাস হাফ বলতে বোঝায় 360 ডিগ্রিতে মাইনাস হাফ মানে অর্ধেক ঘুরে। আচ্ছা, মানে 720 ডিগ্রি ঘুরে আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু ব্যাপারটা ফিল করতে পারতাছি না। আচ্ছা, ফিল করতে না পারার কিছু নাই, এই প্রশ্নটা যে করছো সে হচ্ছে শাফিন আরমান ভাইয়া যে পড়াইছে, ভিডিওটা আবার দেখবে, আমি ওখানে দেখছি এটা কিভাবে আরমান পড়াইছে, বারবার ভিডিওটা দেখবা, দেখলে দেখবে ক্লিয়ার হয়ে যাবা। একটি নির্দিষ্ট রেঞ্জের আলো আসলে আমরা একটা নির্দিষ্ট বর্ণ দেখি, যেমন 650 ন্যানোমিটার আসলে আমরা কমলা দেখি, তার মানে সকল কমলা রঙের জন্য ওই রেঞ্জটা নির্দিষ্ট, এর বাইরে গেলে আমরা তো তা দেখবো না। যদি না হয় তাহলে কেন? এর বাইরে অন্যটা দেখবেন, 650 ন্যানোমিটার বেশি হলে অন্য যে কালার সেই কালার দেখতে পাবেন। কারণ ওই সাবস্টেন্সটা ওই কালারটা রিফ্লেক্ট করে, কারণ কোন একটা নির্দিষ্ট আলো যখন আসে আসলে কি বস্তু থেকে আলো আমাদের দিকে আসে, তো এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোর আমার চোখে আসলে রেটিনায় যে এটার ইমেজ তৈরি হয় সেই কালারটা আমি দেখতে পাবো। সো আলটিমেটলি অন্য তরঙ্গ দৈর্ঘ্য আসলে অন্য কালার দেখতে পাবো, তাই না? এর বাইরে গেলে বাইরের কালার দেখতে পাবো, এটা আসলে এটা দেখতে পাবো। কালারটা তো তার ওয়েভ লেংথের উপরে ডিপেন্ড করে এবং তার এনার্জির উপরে ডিপেন্ড করে। সো প্রশ্ন হচ্ছে ভাই এটা কেন দেখা যায় না? কারণ এটা হলে কমলাই দেখতে পাবেন, এর রেঞ্জের বাইরে চলে গেলে অন্য কালার দেখবেন। ঘনমাত্রা ও দ্রাব্যতার পার্থক্য কি? দ্রাব্যতা মানে কি ভাই? সোজা সাপটা কথা যদি বলি, গত ক্লাসে দ্রাব্যতা পড়াইছি, সম্পৃক্ত দ্রবণের মোলার ঘনমাত্রাই দ্রাব্যতা। কারণ মোলার ঘনমাত্রার একক কি ভাই? মোল পার লিটার। তার মানে 1000 ml দ্রবণে যত মোল থাকে সেটাই হচ্ছে মোলার ঘনমাত্রা। তো আপনার একক হচ্ছে, আপনি তো দ্রাব্যতার এককে পড়ছেন 100 গ্রামে যত গ্রাম থাকে, তো মোল থেকে তো গ্রামে আসাই যায়। আর 1000 ml থেকে তো আপনি 1000 ml এর জায়গায় যদি বলেন 100 ml বা 1000 গ্রামও যদি বলতেন তাও তো দ্রাব্যতার একক হইতো, কারণ দ্রাব্যতাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 100 গ্রাম দিয়ে। তার মানে এই না যে আপনি অন্য কোনো এককে প্রকাশ করতে পারবেন না, চাইলে আপনি মোল পার লিটার এককে প্রকাশ করতে পারবেন। তবে সবসময় এটা মাথায় রাখবেন, সম্পৃক্ত দ্রবণের মোলার ঘনমাত্রায় দ্রাব্যতা। তাহলে আশা করি এটার অ্যান্সার পাইছেন। সো আমাদের মনে কোশ্চেন অ্যান্সারের অ্যান্সার, ও সরি এটা জিনিসটা আছে, লাস্ট একটা কোশ্চেন আছে এটা যে অ্যামোনিয়া এবং NH4+ এর সংকরায়নের গঠন ও পার্থক্য বুঝাই দিন প্লিজ। আচ্ছা, অ্যামোনিয়ার সংকরণ হলে কি? অ্যামোনিয়াতে ভাই নাইট্রোজেনের sp3 সংকরণ হয়, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের sp3 সংকরণ হয়। এই sp3 সংকরণে যে ছবিটা যদি আমরা আঁকি, ছবিটা হচ্ছে কাইন্ড অফ এরকম, এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সো দিস ইজ অ্যামোনিয়া, আর এখানে লোন পেয়ার ইলেকট্রন থাকে। তো যখনই অ্যামোনিয়াটা, এই যেটা হচ্ছে নাইট্রোজেন অ্যাটম, অ্যামোনিয়াটা যখন ওই প্রোটনকে এই এক জোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন করে, তখন ঘটনাটা দাঁড়ায় এরকম ভাই, অরবিটাল অরবিটাল অরবিটাল, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা নতুন করে হাইড্রোজেন আসলো, বাট নাইট্রোজেনটা হয়ে যাবে একটা প্লাস চার্জে চার্জিত। কেন? কারণ হচ্ছে ভাই নাইট্রোজেন তার লোন পেয়ার দিছে। তো ঘটনা হয়েছে ভাই, অ্যামোনিয়া দেখতে কি আসলে অ্যামোনিয়ার গঠনের ক্ষেত্রে আমরা লোন পেয়ারটা কাউন্ট করি না, তাই বলে ত্রিভুজাকার পিরামিড। হ্যাঁ, এই যে ত্রিভুজাকার পিরামিড। আর NH4+ হচ্ছে বেসিক্যালি টেট্রাহাইড্রাল হয়ে যায়, কারণ তখন আবার NH4+ এ ওই আপনার হচ্ছে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের লোন পেয়ার একটা বন্ধন হয়ে যায়, মানে হাইড্রোজেন বলতে H+ এর সাথে। ঠিক আছে, সো দ্যাট ইজ হচ্ছে ঘটনা কি আসলে, দ্যাট ইজ আমরা বলতে পারি যে NH4+ এরও সংকরণ কিন্তু sp3।
আপনাদেরকে জাহিদ স্যার কিন্তু খুব সুন্দর করে এই জিনিসগুলো পড়াইছে। ওকে, সায়েম এখানে কি করে, সায়েম বলতেছে কি যে সাদিক সাহেব আমি দেখতে আসলাম সব ঠিক আছে কিনা, ক্লাস করতে আসি নাই। আচ্ছা ফাইন, ওকে। দুইটা সংকরণী sp3, একটার গঠন হচ্ছে ত্রিভুজীয় পিরামিড, আর একটা হচ্ছে আপনার টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। আশা করি বুঝতে পারছেন পার্থক্য। তো এই গেল হচ্ছে আপনাদের কোয়েশ্চেন আনসারিং এর ওয়েব অ্যাপে করা প্রশ্নগুলোর উত্তর। আমি ওয়েব অ্যাপের সব প্রশ্নের উত্তর এখানে নিয়ে আসি নাই, কারণ কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো খুবই অমূলক প্রশ্ন, যেগুলো ক্লাসে পড়ানো হয়েছে। আমি তো আসলে সবগুলো লেকচারে আপনাদের দেখছি বা আপনাদের কন্টেন্ট গুলা কি কি আমি জানি, তো ওই প্রশ্নগুলো বাদ দিয়ে যেগুলো হয়তো বা একটু আরেকটু বলে দেওয়া দরকার আছে সেগুলোই পিক করা, এবং কিছু কিছু প্রশ্ন এরকম দুষ্টামি মার্কা প্রশ্ন, ঠিক আছে। হ্যাঁ, তো দুষ্টামি মার্কা প্রশ্নগুলো আমরা এক্সপেক্ট করি না। যে যে প্রশ্নগুলো উত্তর দেওয়া জরুরি, যেগুলো ক্লাসে বলা হয়নি, সেই প্রশ্নগুলাই করছি। এখন ওয়েব অ্যাপে যত প্রশ্ন আছে তার মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আমরা নিয়ে আসছি, এবং ওগুলোর মধ্যে অনেক কমন প্রশ্ন থাকে, সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। এন্ড দেন যেটা কথা হচ্ছে, তোমাদের ফার্দার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অনেক কোয়েশ্চেন যদি আসে অ্যারাইজ করে, তখন আমরা আবারও ক্লাস নিব। সো এখন এই পর্যন্ত এতটুকুই রইলো। বাট এই মুহূর্তে তোমাদের নিজেদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, সেই সমস্যাগুলো আমাকে বলতে পারো, আমি একটা একটা করে সমাধান করার চেষ্টা করব। আমি হয়তোবা সময়ের জন্য সবগুলো সমাধান করতে পারবো না, বাট যতক্ষণ সম্ভব আমি সমাধান করে দিব তোমাদেরকে। তো তোমাদের নিজেদের ব্যক্তিগত সমস্যা যদি থাকে, প্রবলেম থাকে, আমাকে একটু কাইন্ডলি বলো, একটু কমেন্ট করে জানাও। আমি হচ্ছে এখানে আসলে স্লাইড সংখ্যা বাড়াবো, দ্যাট ইজ বিকজ তোমরা যদি প্রবলেম দাও, প্রবলেমের জন্য স্লাইড এখানে নাই, দ্যাট ইজ এ স্লাইড সংখ্যা বাড়ানোর জন্য আসছি। ওকে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারো, প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, সিগমা ইসলাম বলছে গঠন এনথালপি, বা আরেকজন বলছে কি যে তার আরেকজনের রিপ্লাই দিয়েছে, সেটা হচ্ছে দ্রবণ তাপ কি, দেন হচ্ছে বিক্রিয়া তাপ কি, এই জিনিসগুলো বুঝেন না, আমি একটু ক্লিয়ার করে দিব আপনাদেরকে। আচ্ছা, কোনো তাপই ক্লিয়ার না, সব তাপ ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এটা করে দেখেন ভাই, আগে দ্রবণ তাপে যাই। ভাই দ্রবণ মানে কি, গত ক্লাসে দ্রবণ মানে কি পড়াইছি, দ্রব প্লাস দ্রাবক মানে হচ্ছে দ্রবণ। তবে শর্ত কি ভাই, দ্রব প্লাস দ্রাবক মিলে কি হইতে হবে, হোমোজিনিয়াস মিক্সচার হইতে হবে। সেটা ম্যাক্রোস্কোপিক্যালি এন্ড মাইক্রোস্কোপিক দুই ভাবেই কি হইতে হবে, দ্রবণটা হচ্ছে হোমোজিনিয়াস হইতে হবে। এখন ধরেন আপনি দ্রব প্লাস দ্রাবক নিলেন, নিয়ে কি করলেন, এই দ্রব প্লাস দ্রাবক নিয়ে আসলে হোমোজিনিয়াস মিক্সচার হতে আছে, তো আপনি হোমোজিনিয়াস মিক্সচার বানালেন, দ্রব প্লাস দ্রাবক নিয়ে দ্রবণ বানালেন। ধরেন আপনি কথার কথা একটা দ্রবণে 100 ml পানি আছে, কথার কথা দ্রাবক নিয়েছেন 100 ml, এর মধ্যে আপনি হচ্ছে এখন ধরেন 10 গ্রাম কোন একটা লবণ দিচ্ছেন, সল্ট দিচ্ছেন, দেওয়ার পরে দেখলেন যে ব্যাপারটা সম্পূর্ণরূপে এটা হোমোজিনিয়াস আছে, এবং এটা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তির পরিবর্তন হচ্ছে, আপনি ধরলেন তাপশক্তির পরিবর্তন হচ্ছে ডেল্টা এইচ। এবার আপনি যেটা করলেন, এর মধ্যে আরো সল্ট এড করলেন, আবার দেখলেন তাপশক্তির পরিবর্তন, ধরেন প্লাস এক্স আছে, এবার হচ্ছে প্লাস এক্স থেকে আরেকটু বাড়ছে, সামথিং কিছু একটা বাড়ছে, সি পরিমাণ বাড়ছে। এরকম করে আপনি আস্তে আস্তে আবার এড করছেন, করতে 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 একটা সময় পরে যে দেখবেন আর তাপশক্তির পরিবর্তন না হইতে হইতে, ধরেন যে প্লাস এক্স, এরকম করে কিছু অংশ প্লাস হইতে হইতে দিতে, এরপরে যে আর কোনো পরিবর্তন না, যতই আপনি নতুন করে দ্রব্য যোগ করেন না কেন, যখন আর তাপশক্তির পরিবর্তন হবে না, তখন যে তাপশক্তির টোটাল পরিবর্তন, সেটা বলা হচ্ছে দ্রবণ তাপ। আশা করি দ্রবণ তাপ বুঝছেন। এবার আসেন গঠন তাপ। ধরেন আমি বললাম আপনাকে যে C2H5OH এর গঠন তাপ কত, তার মানে 1 মোল C2H5OH গঠিত হইতে যে পরিমাণ তাপশক্তির পরিবর্তন, সেটাকে বলা হবে গঠন তাপ। এখানে কার্বন কয়টা, দুইটা, তাহলে দুইটা কার্বন, কার্বন মৌলিক পদার্থ, দুইটা কার্বন লাগবে। ভাই হাইড্রোজেন কয়টা, 6টা, তাহলে হাইড্রোজেন লাগবে 6টা, মানে H2, হাইড্রোজেন H2 আকারে থাকে, তাহলে 3টা লাগবে। অক্সিজেন কি ভাই, একটা, তার মানে হাফ অক্সিজেন লাগবে। তাহলে এই 1 মোল ইথানল গঠন হইতে যে পরিমাণ তাপশক্তির পরিবর্তন, দ্যাট ইজ তার গঠন এনথালপি। তার মানে দুইটা কার্বন, 2 মোল কার্বন, 3 মোল হাইড্রোজেন এবং হাফ মোল অক্সিজেনের বিক্রিয়া যে পরিমাণ তাপশক্তির পরিবর্তন হয়, সেটা হলো তার ইথানলের গঠন এনথালপি, কারণ 1 মোল ইথানল গঠিত এখান থেকে। তাহলে আশা করি গঠন তাপের ডেফিনেশন পাইছেন। সো এইভাবে সবগুলা ডেফিনেশন পড়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি অ্যান্সার পাইবেন। আচ্ছা, একজন বলছে ভাইয়া আমি তো অ্যান্সার দিছি, আমার চকলেট কই? ভাই চকলেট কই, সবাই অ্যান্সার দিয়েছে, তো তাই ভার্চুয়ালি চকলেট দিয়ে দিলাম সবাইকে, ঠিক আছে, ভাগ করে কেন।
জটিল আয়নের সংকরণের ঝামেলা হয় এটা একটু বলেন। আচ্ছা, জটিল আয়নের সংকরণ নিয়ে বলতেছি। আমি হচ্ছে জটিল আয়নের সংকরণের একটা শর্টকাট শিখাই দিই। ছোট্ট করে বলছি, শতসিদ্ধ কথা না, আপনাদের বোঝার সুবিধার্থে, অ্যাডমিশন এক্সামে বোঝার সুবিধার্থে ছোট্ট করে বলি। জটিল আয়নে লিগ্যান্ড বলে কিছু একটা থাকে। লিগ্যান্ড স্ট্রং লিগ্যান্ড হয়, উইক লিগ্যান্ড হয়। লিগ্যান্ড যদি স্ট্রং হয় তাহলে বানাই ইনার কমপ্লেক্স, লিগ্যান্ড যদি উইক হয় তাহলে বানায় আউটার কমপ্লেক্স। একজন প্রশ্ন করছে জটিল সংকরণ নিয়ে একটু ঝামেলা, সংকরণের ঝামেলা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, যারা যারা তাপ নিয়ে প্রশ্ন করছিল তাদের অ্যান্সার হয়তো তারা পাইছে। ভাইয়া স্ট্রং লিগ্যান্ডের কি কি স্ট্রং লিগ্যান্ড? ভাই স্ট্রং লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া বা অ্যামোনিয়া জাতক, এরা স্ট্রং লিগ্যান্ড, বা নাইট্রিক এনও, এরা স্ট্রং লিগ্যান্ড। উইক লিগ্যান্ড কারা ভাই? যেমন ক্লোরাইড বা ব্রোমাইড বা সালফেট, এরা হচ্ছে উইক লিগ্যান্ড। এখন কথা হচ্ছে ভাই, স্ট্রং লিগ্যান্ড আর উইক লিগ্যান্ড হলে পরে সংকরণ কেমনে বুঝবেন কেমনে? ধরেন আমি বললাম FeCl6 3+, আসলে 3-, আরেকটা হচ্ছে FeCN6 3-, তাহলে কোথায় সংকরণ কত কেমনে বুঝবেন? কোনটার সংকরণ কি বোঝার উপায় হচ্ছে ভাই, আপনি যেটা করবেন আগে আপনাকে বের করতে হবে সন্নিবেশ সংখ্যা কত, মানে এই যৌগটাতে সন্নিবেশ বন্ধন হয়েছে কয়টা। আমাদের এক্সাম্পলের সন্নিবেশ সংখ্যা 6। সন্নিবেশ সংখ্যা 6 হলে দুই ধরনের সংকরণ হয়, D2sp3 অথবা sp3d2। ভাইয়া স্ট্রং লিগ্যান্ড হলে ইনার কমপ্লেক্স হয়, ইনার কমপ্লেক্স মানে ইনসাইডের ডিতে আগে সংকরণ হয়, তার মানে এই যে ডিতে সংকরণ আগে হয়েছে। আউটার কমপ্লেক্স মানে আউটার ডিতে সংকরণ হয়, বাট সেটা অবশ্যই পরে, এই যে ডিতে সংকরণ পরে হয়েছে। তাহলে বেশ স্ট্রং লিগ্যান্ড হিসেবে আছে এখানে সায়ানাইড, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, অ্যামোনিয়া জাতক বা নাইট্রিক অক্সাইড। তাহলে এখানে সায়ানাইড আছে স্ট্রং লিগ্যান্ড, সন্নিবেশ সংখ্যা 6, কারণ একটা সায়ানাইড বন্ধন করে একটা 6টা বন্ধন করে 6টা, তাহলে এটার সংকরণ হচ্ছে D2sp3 ইনার কমপ্লেক্স, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে আউটার কমপ্লেক্স sp3d2। আচ্ছা ভাই, এবার আসেন আপনি এই জিনিসটাতে ভাইয়া, টেট্রাঅ্যামিন কপার সালফেট বা কপার 2+, এটার সংকরণ কি ভাই? এখানে সন্নিবেশ সংখ্যা কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4, তাহলে আপনার সংকরণ হতে পারে DsP2, sp2d, আর হতে পারে sp3। sp3 হলে সংকরণের আকার হবে টেট্রাহেড্রাল, কিন্তু এটার আকার হচ্ছে স্কয়ার প্লেনার, তার মানে টেট্রাহেড্রাল হবে না। তাহলে হয় DsP2 হতে অথবা sp2d হবে, এই দুটোর মধ্যে কোন একটা হবে। DsP2 হলে পরে যেটা হয়, কপার 2+ এর জায়গায় 3+ হয়ে যায়, তাই এটা হয় না, এটা হচ্ছে অ্যান্সার, এবং এটা হলে স্কয়ার প্লেনার হয়। আমি যদি বলি এখন ধরেন টেট্রা কার্বনিল নিকেল, এটার ক্ষেত্রে কি হবে ভাইয়া? লিগ্যান্ড হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, তাহলে ভাই টেট্রা কার্বনিল নিকেলে যদি স্ট্রং লিগ্যান্ড হয়, আপনি আগে নিকেলের ইলেকট্রন বিন্যাস করেন, দেখেন নিকেল ইলেকট্রন বিন্যাস করলে পাবেন হচ্ছে আর্গন 3d8 4s2, আপনি d8 টাকে ভাগ করে লিখেন আর 4s কে লিখেন 3d। d8 এ দেখেন ইলেকট্রন আছে 3টা করে, এরকম এখানে একটা একটা করে আছে, এখানে এখানে দুইটা ইলেকট্রন। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবেন, যদি লিগ্যান্ড স্ট্রং হয় তাহলে সে হচ্ছে জোড়া বানাইতে পারে, ইলেকট্রনের জোড়া, ইলেকট্রনকে জোড়া বানায়। আমার এখানে স্ট্রং লিগ্যান্ড হচ্ছে কার্বন মনোক্সাইড, দেখেন এখানে আমার লিগ্যান্ডটা স্ট্রং, সে কার্বন মনোক্সাইড, তাহলে সে জোড়া বানাবে। যদি জোড়া বানায় তাহলে এখন দেখেন এখানে 4s এ দুটো ইলেকট্রন আছে, এখানে আনপেয়ার দুটো ইলেকট্রন আছে, সে যেটা করবে এই দুটো ইলেকট্রনকে ধাক্কা দিয়ে এখানে সরাই দিবে, তাহলে সরাই দিলে এগুলো জোড়া হয়ে যাবে সব। 4s খালি আর পরে 4p আছে, 4p তে ভাগ 3টা, তাহলে s 4s 4p, তাহলে সংকরণ হবে sp3, কারণ এখানে 4টাই লিগ্যান্ড আছে, সন্নিবেশ সংখ্যা 4, তাহলে অ্যান্সার হবে sp3, এবং টেট্রা কার্বনিল নিকেল হচ্ছে sp3 সংকরিত। আশা করি অ্যান্সার পাইছেন। আর কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান, এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই টেট্রা কার্বনিল কি টেট্রাঅ্যামিন কপার 2+ কখনো DsP2 না, টেট্রাঅ্যামিন কপার 2+ sp2d, টেট্রাঅ্যামিন কপার sp2d 100% গ্যারান্টি দিয়ে বললাম sp2d, এটা কখনোই DsP2 হবে না। হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলি, দেখেন
কপারের ইলেকট্রন বিন্যাস করেন, কপার 2+, ইলেকট্রন বিন্যাস করেন, দেখেন পাবেন হচ্ছে আর্গন 3d9 4s0। এখন অনেকেই বলে এটা DsP2 হবে, যদি DsP2 হয় তাহলে ইলেকট্রন দেখেন দুইটা, এখানে একটা s, এখানে p। যদি বলেন আপনি DsP2 সংকরণ হবে, তার মানে DsP2 সংকরণ মানে এই ইলেকট্রনটা কই যাবে, এদিকে তো এসে জোড়া বানানোর সুযোগ নেই, কারণ এখানে সবাই জোড়া জোড়া, তাহলে ইলেকট্রনটা বাইরে চলে যাবে। ধরেন বাইরে এসে এই জায়গায় চলে আসছে ইলেকট্রনটা, তাহলে যদি এই ইলেকট্রনটা এই জায়গায় চলে আসে, তাহলে দেখেন এই জায়গায় এই যে আপনার কপার 2+ এর যে এই একক ইলেকট্রনটা এখানে চলে আসলো, তাহলে এই জায়গায় কিন্তু আপনার জোড়া জোড়া ইলেকট্রন বসবে। যদি জোড়া জোড়া ইলেকট্রন বসে তাহলে দেখেন এই বাইরের ইলেকট্রনটার জন্য কিন্তু নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কমে যাবে, তাহলে এই বাইরের ইলেকট্রনটা কিন্তু শিফট করে ইজিলি বের হয়ে গিয়ে কপার 3+ বানাবে, এন্ড দিস ইজ কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, যেহেতু এটা ইম্পসিবল, যেহেতু কপার 3+ ইম্পসিবল, তাই ইলেকট্রন এখান থেকে আসবে না, এখানেই থাকবে। তাহলে অপশন থাকে দুটো, আপনারা বলতে পারেন ভাই এটাতে sp3 সংকরণ হইতো, sp3, কিন্তু ভাইয়া sp3 সংকরণের আকার হচ্ছে টেট্রাহেড্রাল, কিন্তু টেট্রামিন কপার টেট্রাহেড্রাল এটা হচ্ছে স্কয়ার প্ল্যানার, স্কয়ার প্ল্যানার একমাত্র sp2d তে হইতে পারে। এখন আপনারা বলতে পারেন যে ভাই sp2d তে কেন হইলো, কেন হচ্ছে আপনার sp3 এই পিটাকে বাদ দিয়ে d তে গিয়ে সংকরণ হলো, এটার অ্যানসার আমার কাছে জানা নাই। কাহিনী হচ্ছে ভাই আপনারা এটা কখনো ভাববেন না যে আমি হিসাব করে দেখলাম sp3 সংকরণে টেট্রামিন কপার হয় তাই টেট্রামিন কপার sp3 হয়েছে, তা কিন্তু না। এই জিনিসটা ইনহেরেন্টলি হয়ে বসে আছে মিথেন, মিথেনে sp3 হয়, আসলে sp3 হয় আমি ডিরেক্টলি বলতে পারি না। আমার মিথেনের গঠন ব্যাখ্যা করতে গিয়ে আমি বলছিলাম যে মিথেনের কার্বন হাইড্রোজেনের 4টা বন্ধনের বন্ধন শক্তি সমান, এই জিনিসটা ব্যাখ্যা সংকরণের সাথে ব্যাখ্যার সাথে মিলে বলে বলছি সংকরণ ঘটে, ইটস নট লাইক যে সংকরণ দিয়েই হয়। তো সংকরণের ব্যাখ্যা অনেক কিছুই ব্যাখ্যা দিতে পারে না, এই জন্য নতুন নতুন থিওরি আসছে, যেমন মলিকুলার অরবিটাল থিওরি আসছে। সো অ্যান্সার sp2d। কেন DsP2 না, এটার অ্যান্সারও দিলাম, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, একজন প্রশ্ন করছে যে ভাইয়া কেমিস্ট্রি ম্যাথে কি করে ভালো করা যায়। ভাই কেমিস্ট্রি ম্যাথে ভালো করার জন্য যেটা করবেন, গাণিতিক রসায়ন বইটা ভাজ্যে ভাজ্যে খাবেন, সবগুলা ম্যাথ করবেন, প্রচুর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবেন, বইয়ের প্র্যাকটিক্যাল প্রবলেম নিজে সলভ করবেন, গাইডের সাহায্য নেবেন না, নিজে নিজে করার চেষ্টা করবেন। যখন দেখবেন দেয়ালি পিঠ থেকে গেছে আর পারতেছেন না, তখন ভাইয়াদের সাহায্য নেবেন অথবা অন্য কোথাও থেকে হেল্প নেবেন, বাট প্রত্যেকটা ম্যাথ নিজে করার চেষ্টা করবেন। বাট ম্যাথ করার আগে এটা জানতে হয় কি করে ম্যাথ প্রবলেম সলভ করতে হয়, হাউ টু ডু ইট। আমি যখন আমার স্টুডেন্টদেরকে পড়াই, আমি কখনো প্রত্যেকটা ম্যাথ আমি করাই দেই না, নেভার এভার, আমি কখনো প্রত্যেকটা ম্যাথ কাউকে করাই দেই না। আমার স্টুডেন্টদেরকে আমি এই জিনিসটা শেখাই ভাইয়া কি করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে, একটা অ্যালগোরিদম দিয়ে দিই তাদেরকে। আমি কখনোই তাদেরকে বলি না যে এটা এইভাবে সমাধান করবা, 10টা অঙ্ক করাই দিন, আমি একটা অঙ্ক করাই দেই, 10টা করতে পারতে হয়, দ্যাটস দ্য পয়েন্ট। তোমাকে আমি 20টা অঙ্ক করাই দিলাম, তুমি 20টাই পারবে, এর বেশি পারবা না, এটা দরকার নাই। আসলে তোমাকে যেটা করতে হবে ভাইয়া, তুমি 2টা ম্যাথ করবা, 2টা বুঝবা, বাকি 20টা নিজে নিজে করবা। সো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য যেটা করতে হয়, আসলে নিজেকে এইভাবে অভ্যস্ত করতে, যে আমি 2টা প্রবলেম সলভ করব, বাকি 20টা সলভ করার ক্যাপাসিটি অর্জন করব। আমার স্টুডেন্টদেরকে আমি এভাবেই পড়াই, ঠিক আছে। সো আশা করি তোমাদের আর কোশ্চেন নাই, যে প্রশ্নটা করছিল সে অ্যান্সার পাইছো। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। এন্ড যদি তোমাদের ওয়েব অ্যাপে আরো কিছু প্রশ্ন আসে, হয়তোবা প্রশ্ন ভিত্তিক, প্রশ্নের উপরে ভিত্তি করে আমরা আরেকটা ক্লাস নিতে পারি। যদি না আসে তাহলে পরীক্ষা আর ক্লাস হবে না হয়তোবা। ঠিক আছে, তাহলে সাদিক শেষ করে দাও। আচ্ছা ভাই, ঠিক আছে, শেষ করছি।